Yeah, so Samira, we can start. Yeah. ওকে, ওকে। আসসালামু আলাইকুম। সবাইকে শুভ সকাল এবং সবাইকে অনেক, অনেক ধন্যবাদ আমাদের এই বছরের ১ম ফার্স্ট টপ ওয়েবিনারে জয়েন করার জন্য। আপনাদের সাথে স্পিকার হিসেবে আমি আছি সামিরা আলী, ফায়ার প্রোটেকশন কনসালটেন্ট হিলটি বাংলাদেশ থেকে। আমার সাথে কো-স্পিকার হিসেবে আছেন মিস পানিকা গার্গ, টেকনিক্যাল এক্সপার্ট ফ্রম আওয়ার ইঞ্জিনিয়ারিং কম্পিটেন্সি সেন্টার। আমাদের সাথে আরও যুক্ত হয়েছেন আমাদের ইঞ্জিনিয়ারিং ম্যানেজার ফ্রম A2 পার্টনার মার্কেট মিস্টার পাওয়ান নিগম। এবং আমাদের এই ওয়েবিনারটা যাতে স্মুথলি পরিচালিত হয় সেই জন্য আমাদের সাথে আরও জয়েন হয়েছেন সঞ্চিত, যিনি হচ্ছেন আমাদের ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট। সো আজকের আমাদের ওয়েবিনারের মূল যে বিষয়টি সেটি হচ্ছে গিয়ে ফার্স্ট অফ এসেনশিয়াল ফর কম্পার্টমেন্টেশন অ্যান্ড থ্রো পেনিট্রেশন। তো আমাদের যদি এজেন্ডাগুলো নিয়ে কথা বলতে যাই, ফার্স্ট অফ অল হচ্ছে কি আমরা প্যাসিভ ফায়ার প্রোটেকশন নিয়ে কথা বলবো। প্যাসিভ ফায়ার প্রোটেকশনের ক্ষেত্রে মূল যে প্রিন্সিপালটি কম্পার্টমেন্টেশন, আমরা কম্পার্টমেন্টেশন নিয়ে কথা বলবো। আমাদের প্যাসিভ ফায়ার প্রোটেকশনের যে কমন মিসকনসেপশন গুলো আছে, যে ভুলগুলো আছে, সেগুলো নিয়ে আমরা কথা বলবো। কিভাবে আমরা সেই ভুলগুলোকে শুধরে একটা প্রপার প্যাসিভ ফায়ার প্রোটেকশন সিস্টেম পেতে পারি সেটা নিয়ে কথা বলবো। এবং এই প্রপার প্যাসিভ ফায়ার প্রোটেকশন সিস্টেম সিলেক্ট করার জন্য আমাদেরকে যে সিস্টেম সার্টিফিকেট ফলো করতে হয়, যে ইঞ্জিনিয়ারিং জাজমেন্টের বিষয়টা আছে, সেই সবগুলো বিষয় আমরা আজকে কভার করার চেষ্টা করব। এবং লাস্ট বাট নট দ্য লিস্ট, আমরা হচ্ছে গিয়ে বেস্ট প্র্যাকটিসেস এর কিছু পিকচার্স, ভিডিও রেফারেন্স দেখব। এবং সবশেষে একটা কোয়েশ্চেন অ্যান্সার সেশন থাকবে, যেখানে হচ্ছে আপনাদের যে কোয়েশ্চেনগুলো থাকবে সেগুলো আপনারা চ্যাট বক্সে দিবেন। আমরা চেষ্টা করব সবগুলো কোয়েশ্চেনের অ্যান্সার দেওয়ার জন্য। সো ফার্স্টে যদি শুরু করি, জাস্ট একটা ব্রিফ ডেসক্রিপশন অ্যাবাউট হিলটি। হিলটি আমরা সবাই কম বেশি চিনি। হিলটি ওয়ার্ল্ড রিনাউন্ড ফর ইটস টুলস। সো হিলটি একটা 85 বছর পুরনো কোম্পানি। 120টা দেশে হিলটি পরিচালিত হচ্ছে। সেম মডেলে বাংলাদেশেও হিলটি পরিচালিত হচ্ছে। এবং হিলটি হচ্ছে একদম 100% ফ্যামিলি ওরিয়েন্টেড একটা বিজনেস। সো হিলটির প্রোডাক্ট রেঞ্জ সম্বন্ধে যদি আমরা বলতে চাই, তাহলে হিলটির প্রোডাক্ট রেঞ্জের মধ্যে প্রথমেই আমাদের আছে কেমিক্যাল অ্যাঙ্কার, মেকানিক্যাল অ্যাঙ্কার। এবং এই অ্যাঙ্কারের লোড ক্যালকুলেশনের জন্য আমাদের প্রফিস সফটওয়্যার আছে, এবং আমরা সেটার জন্য কিন্তু ওয়েবিনারে ট্রেনিং দিয়ে থাকি। দেন আমাদের হচ্ছে মেজারিং অ্যালাইনমেন্ট টুলস রয়েছে, ড্রিলিং, ডেমোলিশিং, কাটিং, ফাস্টনিং। এগুলো ওয়ার্ল্ড রিনাউন্ড এবং সবাই মোটামুটি এগুলোর সাথে পরিচিত। এটার পাশাপাশি আমাদের আরেকটি প্রোডাক্ট রেঞ্জ হচ্ছে আমাদের ফায়ার স্টপ। আমাদের প্যাসিভ ফায়ার প্রোটেকশনের ফায়ার স্টপ সিস্টেমটা নিয়ে আমাদের প্রোডাক্ট রেঞ্জ। সো আজকের ওয়েবিনারটার মূল বিষয় আমরা ফায়ার স্টপ নিয়েই কথা বলবো। আর এখানে হচ্ছে কি আমাদের গ্লোবাল প্রোডাকশন নেটওয়ার্কের কথা যদি বলতে চাই, আমাদের এই বিভিন্ন প্রোডাক্ট যেগুলো আমরা এতক্ষণ দেখালাম, সেগুলো হচ্ছে গিয়ে 11টা প্লান্টে হচ্ছে গিয়ে প্রোডাক্টগুলো উৎপাদন করা হয়। এবং প্রোডাক্ট কোন প্লান্টে উৎপাদন হয় এটা নির্ভর করে হচ্ছে যেখানে যেটা র ম্যাটেরিয়াল ভালো পাওয়া যায়। যেমন আমি যদি ফায়ার স্টপের কথা বলি, ফায়ার স্টপের প্রোডাক্টগুলো হচ্ছে কি মেড ইন জার্মানি। সো আজকে আমাদের যে মূল এজেন্ডা ফায়ার ইনসিডেন্ট, যে কোনো ফায়ার ইনসিডেন্টের ক্ষেত্রে যেটা মেইন কিলার বা সবচেয়ে ডেঞ্জারাস যে বিষয়টা, সেটা হচ্ছে কি আমাদের জন্য স্মোক এবং টক্সিক গ্যাসেস। আমরা বিভিন্ন ফায়ার ইনসিডেন্টেও দেখেছি সবচেয়ে বেশি ক্যাজুয়ালিটি যে কারণে হচ্ছে সেটা হচ্ছে গিয়ে স্মোক এবং টক্সিক গ্যাসেসের কারণে। মানুষ যারা অকুপেন্ট থাকে তারা একটা বিল্ডিং থেকে সহজে বের হয়ে যেতে পারে না। স্মোক ইনহেলেশনের কারণেই বেশিরভাগ মানুষ মারা যাচ্ছে। সো আমরা কিভাবে এই স্মোকটাকে, কালো ধোঁয়া বা টক্সিক গ্যাসেসকে আমরা কিভাবে হচ্ছে গিয়ে আবদ্ধ করতে পারি, এবং এইটা কিভাবে এই যে ফ্যাটালিটি বা একটা ফায়ার ইনসিডেন্টে যে ডেথগুলো ঘটছে সেটা কমিয়ে আনতে পারি, সেটার কাজটাই হচ্ছে গিয়ে ফায়ার স্টপ করে। সো ফায়ার অ্যাক্সিডেন্ট বা ফায়ার ইনসিডেন্ট এটা একটা অ্যাক্সিডেন্ট। সো আমরা ফায়ার ইনসিডেন্ট বন্ধ করতে পারবো না। বাট হ্যাঁ, আমরা হচ্ছে যদি প্রপার মেজারমেন্ট নেই, সেই ক্ষেত্রে কিন্তু আমরা ফায়ার ইনসিডেন্টে একটা ক্যাজুয়ালিটি বা যে ক্ষয়ক্ষতি হয় সেটার পরিমাণটা অনেকটুকুই কমিয়ে আনা পসিবল। সো আমরা যদি একটা বিল্ডিং এ বা যে কোনো একটা কম্পার্টমেন্টে প্রপার প্ল্যানিং এবং ডিজাইন করি, সেই ক্ষেত্রে কিন্তু আমরা অনেকটুকুই ফায়ারের যে ক্ষয়ক্ষতিটা আছে সেটা কমিয়ে আনতে পারি। সো সেই ক্ষেত্রে আমাদেরকে প্যাসিভ ফায়ার প্রোটেকশন এবং অ্যাক্টিভ ফায়ার প্রোটেকশনের একটা কম্বিনেশনে যেতে হবে। সো অ্যাক্টিভ ফায়ার প্রোটেকশনের সাথে কম বেশি আমরা সবাই পরিচিত। অ্যাক্টিভ ফায়ার প্রোটেকশনে আমাদের ডিটেকশন সিস্টেম আছে, যেটা আর্লি ডিটেক্ট করে ফায়ার। দেন আমাদের সাপ্রেশন সিস্টেম আছে। সাপ্রেশন সিস্টেমটা ওয়াটার সাপ্রেশন হতে পারে, গ্যাস সাপ্রেশন হতে পারে, ফোম সাপ্রেশন সিস্টেম হতে পারে। প্যাসিভ বলতে আমরা বুঝাই যে আগুন বা ধোঁয়াকে একটা নির্দিষ্ট জায়গায় আটকে রাখবে। সো প্যাসিভের ক্ষেত্রে আমরা বাংলাদেশে সবচেয়ে বেশি যেটার সাথে পরিচিত, ফায়ার ডোর বা ফায়ার ড্যাম্পারও এখন ব্যবহার করা হচ্ছে, ফায়ার কার্টেন ব্যবহার করা হচ্ছে।
বাট এই ফায়ার ডোর, ফায়ার কার্টেন, ফায়ার ড্যাম্পার ছাড়াও দেখা যায় যে ইউটিলিটিস লাইন থাকে, আমাদের ওয়াশরুমের প্লাস্টিক পাইপস থাকে, কম্বাস্টেবল পাইপস থাকে, আমাদের কেবল থাকে যেটার উপরে ইনসুলেশন থাকে। যখন একটা অগ্নি দুর্ঘটনা ঘটে তখন কিন্তু এই পাইপ গুলো বা কেবলের ইনসুলেশন কিন্তু গলে যাবে এবং ধোঁয়া কিন্তু এক পাশ থেকে আরেক পাশে চলেই আসতেছে। সো আমরা যদি এটাকে প্রপারলি সিল না করি তাহলে কিন্তু আমাদের কম্পার্টমেন্টেশন হচ্ছে না বা আমরা কিন্তু ধোঁয়া বা আগুনকে আবদ্ধ করে রাখতে পারছি না। সো এখন যদি আমরা প্যাসিভের মেইন প্রিন্সিপাল যেটা কন্টেনমেন্ট বা কম্পার্টমেন্টেশন নিয়ে কথা বলতে চাই, কম্পার্টমেন্টেশন আমরা বিল্ডিং এ দুইভাবে করতে পারি, ভার্টিক্যাল কম্পার্টমেন্টেশন, হরিজন্টাল কম্পার্টমেন্টেশন। ভার্টিক্যাল কম্পার্টমেন্টেশন অথবা রুম টু রুম কম্পার্টমেন্টেশন যদি বলি, সে যে কোনো একটা বিল্ডিং এ এমন হতে পারে যে আমার হচ্ছে কিছু হাই হ্যাজার্ড রুম আছে, একটা ইলেকট্রিক্যাল রুম আছে অথবা একটা জেনারেটর কম্প্রেসর রুম আছে, সাথে আমার ওয়ার্কিং এরিয়া আছে। অথবা যে কোনো আমি যদি ফ্যাক্টরিগুলোর কথা বলি, গার্মেন্টস ফ্যাক্টরিতেও দেখা যায় যে হাই হ্যাজার্ড এরিয়া যেমন হচ্ছে স্টোরেজ রুম আছে, পাশেই হচ্ছে কি অফিস এরিয়া আছে। সো নর্মালি আমরা কি করছি, এই অফিস এরিয়া আর স্টোরেজের মাঝখানে যে ওয়ালটা আছে সেখানে ফায়ার ডোর ইউজ করছি। আমরা কম্পার্টমেন্টেশন করে আমাদের যে হাই হ্যাজার্ড এরিয়াটা, স্টোরেজটাকে আলাদা করে দিচ্ছি। বাট এই সেম স্টোরেজ থেকে কিন্তু কিছু ইউটিলিটি লাইন্স বের হচ্ছে এবং এই ইউটিলিটি লাইনগুলোকে যদি আমরা সিলেন্ট দিয়ে বা ফায়ার স্টপ ডিভাইস দিয়ে প্রপারলি সিল না করি, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের সেই ধোঁয়া বা আগুনটা লো হ্যাজার্ড এরিয়াতে চলেই আসছে। সো আমাদেরকে এখানে কম্পার্টমেন্টেশনটা আমরা ওয়াল টু ওয়াল করতে পারি। এখন ফ্লোর টু ফ্লোর হরিজন্টাল কম্পার্টমেন্টেশনের কথা যদি বলি, যেমন হাই রাইজ বিল্ডিং গুলোতে দেখা যায় একটা বিল্ডিং এ আগুন লাগলে খুব সহজেই কিন্তু উপরের ফ্লোরগুলোতে আগুন এবং ধোঁয়া চলে যাচ্ছে। সেই ক্ষেত্রে আমরা ফ্লোর টু ফ্লোর যে ওপেনিং গুলো আছে, সেটা হতে পারে ওয়াশরুমের পাইপ দিয়ে, একটা বিবিটি দিয়ে, কেবল ট্রে দিয়ে, সেটা যদি আমরা প্রপারলি সিলেন দিয়ে সিল করে দেই, সেই ক্ষেত্রে কিন্তু খুব সহজে একটা ফ্লোর থেকে আরেকটা ফ্লোরে ধোঁয়া বা আগুন যাচ্ছে না। সো আমরা এই যে কম্পার্টমেন্টেশন করছি, কম্পার্টমেন্টেশন করার কারণে আমরা যে উপকারিতাগুলো পাচ্ছি সেগুলো হচ্ছে গিয়ে আমরা আমাদের এক্সিট স্টেয়ার কেস দিয়ে যারা অকুপেন্ট আছে বিল্ডিং এর তারা বের হয়। এখন এক্সিট স্টেয়ার কেসে আমরা ফায়ার ডোর ইউজ করলাম, বাট উপরে একটা ওপেনিং আছে যা দিয়ে কিছু কেবল বা কেবল ট্রে বের হচ্ছে। সেটা যদি আমি সিল করে দেই তাহলে হচ্ছে আমার এক্সিট স্টেয়ার কেসটা ফুললি ফায়ার রেটেড, স্মোক রেটেড হয়ে গেল এবং অকুপেন্টরা খুব ইজিলি বের হয়ে যেতে পারে বিল্ডিং থেকে। এবং হচ্ছে গিয়ে যেহেতু আগুন এবং ধোঁয়া একটা জায়গায় আমরা আবদ্ধ করে রাখছি কিছু সময়ের জন্য, অকুপেন্টদের যেভাবে সুবিধা হচ্ছে সেম কিন্তু ফায়ার সার্ভিসের জন্য এটা অনেক বড় একটা উপকারিতা। তারা খুব সহজে বিল্ডিং এর ভিতরে ঢুকে ফায়ার ফাইটিং করতে পারে এবং আগুন যেহেতু খুব সহজে ছড়াচ্ছে না বিল্ডিং এর এক পাশ থেকে আরেক পাশে, সেই ক্ষেত্রেও কিন্তু আগুন নেভাতে ফায়ার সার্ভিসকে আগের চেয়ে অনেক কম বেগ পেতে হবে। সো এই একটা ছোট্ট ইনিশিয়েটিভের মাধ্যমে কিন্তু আমরা অনেকগুলো উপকারিতা এখানে পাচ্ছি। সো এখন আমি এতক্ষণ যে কথাগুলো বলছিলাম সেটা নিয়ে একটা ভিডিও আছে কম্পার্টমেন্টেশন, আমি এই ভিডিওটা প্লে করছি। Typically, 5 minutes is all you get. Fire, and especially smoke, spread through a building much faster than most people think. Every year, about 3.8 million fires occur worldwide. While damage to assets is in the billions, the yearly death toll amounts to 45,000 persons. Much of this could have been prevented if correctly installed fire protection had been in place. Architects, planners, engineers, and building owners are responsible for effective fire protection. Oftentimes, they do not realize that fire stop is not an option. It's a clear legal requirement, and negligence or improper execution is a violation of the law. Nearly 60% of fire deaths are not in the room of the fire's origin, and 3/4 of all fire deaths are caused by smoke. When there are through penetrations in walls and floors, toxic smoke easily spreads to adjacent rooms. The keys to effective fire protection are both active protection, such as detectors and sprinklers, but also passive protection. Passive means that penetrations in walls and floors are sealed with approved fire stop stoppers. This principle is called compartmentation. When installed correctly, fire and smoke won't be able to spread from one compartment to another. This allows for safe evacuation of people and valuable assets. The thing about compartmentation and fire protection is it's only as good as the products you use. You know, one always thinks that accidents only happen to other people. That's a false conclusion.
It is the responsibility of architects, planners, engineers, and building owners to protect lives and assets by effective and well-designed compartmentation. Hilti offers innovative and legally compliant, internationally approved solutions. We recommend Hilti to be on the safe side. So we have Okay, so lot of echo in the video. Can you please fix that next time? okay. Should I play it again? So in the next video, just make sure there is no echo. ওকে থ্যাংক ইউ। সো আমরা যেটা এতক্ষণ ভিডিওতে দেখলাম যে আমাদের হচ্ছে কি কম্পার্টমেন্টেশনের বিষয়টা বলা হয়েছে। সো আমরা যদি একটা বিল্ডিং এর কথা বলি, একটা বিল্ডিং এ আমাদের জন্য উইক পয়েন্ট কোনগুলো? সো আমি যেটা বললাম আমরা ফায়ার ডোর ইউজ করছি, বাট আমাদের যে উইক পয়েন্টগুলো থেকে যাচ্ছে সেগুলো হচ্ছে আমাদের ইউটিলিটি লাইনগুলো। সেটা হতে পারে মেকানিক্যাল অথবা ইলেকট্রিক্যাল। মেকানিক্যাল ট্রেডের মধ্যে যেমন আমাদের হচ্ছে গিয়ে কম্বাস্টেবল, নন কম্বাস্টেবল পাইপগুলো হতে পারে। ইলেকট্রিক্যাল ট্রেডের ক্ষেত্রে আমাদের কেবল হতে পারে, বিবিটি হতে পারে। সো এগুলোকে যদি আমরা ফুলি সিল না করি সেই ক্ষেত্রে কিন্তু আমাদের ব্রিচেস থ্রুই যাচ্ছে, যার মাধ্যমে ধোঁয়া এবং আগুন হচ্ছে এক পাশ থেকে আরেক পাশে পাস হচ্ছে। সো এখন যদি আমি চ্যালেঞ্জের কথা বলতে যাই, আমরা যখন বিভিন্ন প্রজেক্ট ভিজিট করছি বা বিভিন্ন সাইটে যাচ্ছি, আমাদের এইখানে কিছু ছবি অ্যাড করা হয়েছে যেগুলো বিভিন্ন প্রজেক্ট থেকে নেওয়া। যেমন এখানে একটা ওয়্যার হাউস দেখতে পাচ্ছি বা আমাদের একটা গোডাউন দেখতে পাচ্ছি, এখানে একটা ফায়ার ডোর ইউজ করা হয়েছে যাতে ধোঁয়া বা আগুন না যেতে পারে। বাট আমরা এখানে দেখতে পাচ্ছি কিছু ইউপিভিসি বা টয়লেট পাইপ এক ফ্লোর থেকে আরেক ফ্লোরে যাচ্ছে। সো যদি এখানে আগুন লাগে উপরের ফ্লোরে কিন্তু আগুন যাবেই, ধোঁয়া পাস হবেই। সো আমাদের কিন্তু ফায়ার ডোরটা এখানে মানে ইউজ করাটা প্রপারলি, এটার যে ফাংশন সেটা সে প্রোভাইড করতে পারছে না। সেকেন্ডলি, যেমন আমাদের ফায়ার ডোরের ক্ষেত্রে দেখা যায় আমাদের ফায়ার ডোরটাকে ম্যাগনেটিক ডোর হোল্ডারের মাধ্যমে ফায়ার অ্যালার্ম কন্ট্রোল প্যানেলের সাথে ইন্টিগ্রেশন করা হয়। সো ইন্টিগ্রেশনের জন্য আমাদের যে কেবলগুলো ইউজ করা হয় সেই কেবলগুলো ফায়ার ডোরের উপর দিয়ে নিচ্ছি আমরা। সো কেবলের একটা ইনসুলেশন থাকে উপরে, যে ইনসুলেশন হচ্ছে হাইলি কম্বাস্টেবল। সো ইনসুলেশন গলে গেলে কিন্তু এখানে ভয়েড হবে এবং ধোঁয়াটা খুব সহজেই এপাশ থেকে ওপাশে চলে যাচ্ছে। সো আমরা ফায়ার ডোর ইউজ করছি, বাট উপরে একটা ওপেনিং রেখে দিচ্ছি। সেম কেবল ট্রের ক্ষেত্রেও আমরা এরকম বড় বড় ওপেনিং দেখতে পাচ্ছি, ফায়ার ডোর আছে বাট আমরা ওপেনিংটা ক্লোজ করছি না। এছাড়াও দেখা যায় বয়লার, চিলারের অথবা এসির কিছু ইনসুলেটেড কপার পাইপ থাকে। এখানে যে ইনসুলেশন গুলো ইউজ করা হয়, ইনসুলেটিং ম্যাটেরিয়াল রাবার টাইপের থাকে, এগুলো হচ্ছে হাইলি কম্বাস্টেবল। সো যখন এই ইনসুলেশনটা পুড়ে যাবে, এখানেও কিন্তু সেম কেবলের মধ্যে একটা ভয়েড তৈরি হয় এবং এই ভয়েড দিয়ে কিন্তু ধোঁয়া এক পাশ থেকে আরেক পাশে যাচ্ছে। নেক্সট যদি সিমিলার কাইন্ড অফ আমাদের হচ্ছে কি ইলেকট্রিক্যাল বিবিটি থাকে, যেটা এক পাশ থেকে আরেক পাশে এক ফ্লোর থেকে আরেক ফ্লোরে যাচ্ছে। সো বিবিটির ক্ষেত্রে বিবিটিটা সম্পূর্ণরূপে গলে যাবে না, কিন্তু যেহেতু এখানে মেটালটা কিছুটা বেন্ড হয়, সো বেন্ড হলেও কিন্তু এখান দিয়ে ধোঁয়া পাস হবে। এছাড়াও দেখা যায় যে বিভিন্ন বিল্ডিং গুলোতে যায়, একটা পুরোনো বিল্ডিং আছে সাথে আরেকটা নতুন বিল্ডিং হচ্ছে, সেখানে এক্সপানশন জয়েন্ট থাকে, জয়েন্টটা ফ্লোরে থাকতে পারে, ওয়ালে থাকতে পারে। সো এই জয়েন্ট গুলোও কিন্তু ধোঁয়া বা আগুন এখানে একটা চিমনি হিসেবে কাজ করে। এই জয়েন্ট গুলোর মধ্যে দিয়ে হচ্ছে কি ধোঁয়া এবং আগুন এক ফ্লোর থেকে আরেক ফ্লোরে পাস হচ্ছে। সো এই সব চ্যালেঞ্জেস কিন্তু কম বেশি আমরা সবগুলোতেই, মানে এখানে যেমন হচ্ছে কি ফ্যাক্টরিতে দেখানো হয়েছে, আমরা কিন্তু কমার্শিয়াল বিল্ডিং এও এই সব চ্যালেঞ্জ গুলো ফেস করছি এবং এগুলো প্রায় সব জায়গায় আছে এবং এগুলো কত হ্যাজার্ডিয়াস আমরা এখন মানে বুঝতে পারছি। সো এখন আমরা ফায়ার স্টপ নিয়ে কাজ করছি। ফায়ার স্টপ হচ্ছে একটা লাইফ সেফটি প্রোডাক্ট। সো যে কোনো লাইফ সেফটি প্রোডাক্ট নিয়ে যদি আমরা কাজ করি, সেই ক্ষেত্রে আমাদেরকে হচ্ছে গিয়ে কোড এবং স্ট্যান্ডার্ড ফলো করতে হবে। উইদাউট কোড এবং স্ট্যান্ডার্ড আমরা বলতে পারবো না যে এটা প্রপারলি কাজ করবে কি করবে না। সো আমি যদি কোড স্ট্যান্ডার্ডের ক্ষেত্রে আসি, প্রথমে আসছে আমাদের কোড, দেন কোডের আন্ডারে আমাদের যে স্ট্যান্ডার্ডগুলো বলা আছে টেস্টিং স্ট্যান্ডার্ড, এবং টেস্টিং স্ট্যান্ডার্ডের পরে আমরা যে সার্টিফিকেশন বা অ্যাপ্রুভালগুলো পাচ্ছি। সো কোডের কথা যদি বলতে যাই, বাংলাদেশের ক্ষেত্রে আমাদের যে ন্যাশনাল বিল্ডিং কোড বিএনবিসি আছে, বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড, সেখান থেকে আমরা রেফারেন্স পাচ্ছি। এবং আমাদের ক্ষেত্রে আমাদের ন্যাশনাল বিল্ডিং কোডেও যেটা বলা আছে, ফায়ারের জন্য যখন আমরা ডিটেলসে যাচ্ছি আমরা এনএফপিএ ফলো করছি। এবং এনএফপি এবং বিএনবিসিতে যে টেস্টিং স্ট্যান্ডার্ড বলা আছে ফায়ার স্টপের জন্য, সেটা হচ্ছে এসটিএমই অর ইউএল টেস্টিং স্ট্যান্ডার্ড। এবং এরপরে এই ইউএল বা ইন্টারটেক, এগুলো হচ্ছে কি সার্টিফিকেশন, থার্ড পার্টি সার্টিফিকেশন অথরিটি, যারা হচ্ছে কি টেস্টিং গুলো করে থাকে। এছাড়াও এই টেস্টিং সার্টিফিকেট ছাড়াও অনেক সময় দেখা যায় যে কিছু ইউনিক কেসেস আমরা বিভিন্ন প্রজেক্টে পাই।
তার জন্য হচ্ছে গিয়ে আইএফসি ইন্টারন্যাশনাল ফায়ার স্টপ কাউন্সিল কিছু গাইডলাইন দিয়েছে ইঞ্জিনিয়ারিং জাজমেন্টের জন্য। সো এটার ডিটেলসটাই আমি সামনে আসছি। সো যদি ডিটেলসে বলতে যাই, প্রথমে হচ্ছে কি বিএনবিসি, আমাদের বিএনবিসি হচ্ছে আমাদের ন্যাশনাল বিল্ডিং কোড। সো বিএনবিসি 2020-এর আমাদের চ্যাপ্টার 4-এ হচ্ছে কি ফায়ার প্রোটেকশনের কথা বলা আছে। ফায়ার প্রোটেকশন পার্টের মধ্যে আমরা ফায়ার কম্পার্টমেন্টেশনটা পাচ্ছি, যে আমাদেরকে ফায়ারের কম্পার্টমেন্টেশনটা করতে হবে এবং বিল্ডিং ম্যাটেরিয়ালগুলো ফায়ার রেজিস্ট্যান্স হতে হবে এবং ব্যারিয়ার সিস্টেমটাও ফায়ার রেজিস্ট্যান্স রেটিং থাকতে হবে। যদি আমি বিএনবিসি থেকে আরেকটু ডিটেলসে যাই, সেক্ষেত্রে আমরা বিএনবিসিতে দেখি যে বিভিন্ন ধরনের অকুপেন্সি ক্লাসিফিকেশন করা হয়েছে বেসড অন হ্যাজার্ড। সো আমরা এ থেকে যে পর্যন্ত অকুপেন্সি পাই, এ যেমন রেসিডেন্সিয়াল, জি যেমন আমরা হচ্ছে গিয়ে ইন্ডাস্ট্রির ক্ষেত্রে পাচ্ছি, এইচ পাচ্ছি স্টোরেজ, এবং এই যে অকুপেন্সি গুলো এগুলো হচ্ছে গিয়ে হ্যাজার্ড অনুসারে ভাগ করা হয়েছে। এবং এই হ্যাজার্ড অনুসারে এখানে কত ঘন্টা ফায়ার রেটিং লাগবে, 2 ঘন্টা, 3 ঘন্টা, 1 ঘন্টা, এগুলো কিন্তু বিএনবিসিতে বলা আছে। সো বিএনবিসি থেকে যদি আমরা দেখি, বিএনবিসিতে কিন্তু আমরা ফায়ার কম্পার্টমেন্টেশনের কথা পাচ্ছি, ফায়ার সেপারেশনের কথা পাচ্ছি, যে আমাদেরকে ফায়ার কম্পার্টমেন্টেশন কিভাবে করতে হবে, ফায়ার সেপারেশন করতে হবে। দেন বিএনবিসিতে এরকম একটা টেবিল দেওয়া আছে যেখানে বলা আছে দুটো ডিফারেন্ট অকুপেন্সি, যদি পাশাপাশি দুটো ডিফারেন্ট অকুপেন্সি বিল্ডিং থাকে সেক্ষেত্রে দুটো বিল্ডিং এর মধ্যে কতটুকু ডিস্টেন্স থাকতে হবে এবং ফায়ার রেটিং কত ঘন্টা হতে হবে। এছাড়াও আরো কিছু ডিটেলসে দেওয়া আছে, যেমন বলতে গেলে যেমন যে কোনো একটা ওপেনিং যদি থাকে কোনো একটা ওয়ালের মধ্যে, এই ওপেনিং মধ্যে দিয়ে যদি কেবল, ইলেকট্রিক্যাল ওয়ারিং, টেলিফোন কেবল, প্লাম্বিং ফিকচার্স এক্সেট্রা যদি পাস করে, সেই ক্ষেত্রে কিন্তু এখানে বলা আছে যে অ্যাপ্রুভ ফায়ার রেজিস্ট্যান্স রেটিং দিয়ে এটাকে সিল করতে হবে। সো বিএনবিসি আমাদেরকে এই ফায়ার স্টপ ইউসেজের কথা ম্যান্ডেটরি করে দিচ্ছে। প্লাস আমাদের হচ্ছে গিয়ে একটা টেবিল দেওয়া আছে বিএনবিসিতে 3.2.1, এখানে ডিফারেন্ট টাইপ অফ অকুপেন্সি, আমি যদি A5 যেটা হচ্ছে হোটেল অকুপেন্সি, A5 দুই পাশ থেকে দেখি, আমরা দেখতে পারবো A5 আর A5 এর মাঝখানে আমার হচ্ছে গিয়ে 2 ঘন্টা ফায়ার রেটিং লাগে। মানে আমার যদি কোনো একটা হোটেল থাকে সেক্ষেত্রে আমার কিন্তু ফ্লোর টু ফ্লোর আমাকে 2 ঘন্টা ফায়ার রেটিং দিয়ে সেপারেট করতে হবে। সেম আমি যদি ডিফারেন্ট অকুপেন্সি দেখি, গার্মেন্টসের G2, H2 হচ্ছে গিয়ে স্টোরেজ, এই দুটার মধ্যেও আমার এখান থেকে আমি দেখতে পারবো যে আমার 3 ঘন্টা বা 2 ঘন্টা ফায়ার রেটিং প্রয়োজন হয়। সো ফায়ার রেটিং এর কথা, ফায়ার সেপারেশনের কথা, এগুলো কিন্তু সবকিছু আমরা বিএনবিসিতে পাচ্ছি। বাট আমরা এটা জানি যে বিএনবিসিতে কিন্তু সবকিছুর খুব ডিটেলস নেই ফায়ারের ক্ষেত্রে। সো বিএনবিসি আমাদেরকে রেফার করছে এনএফপিএ তে। সো এখন যদি এনএফপিএ তে আসি, এটার আগে আরেকটা জিনিস, সেটা হচ্ছে গিয়ে আমাদের দেশে যে ফায়ার ইনসিডেন্ট গুলো এতদিন পর্যন্ত ঘটেছে এবং ফায়ার ইনসিডেন্ট গুলো নিয়ে হচ্ছে গিয়ে অনেক রিসার্চও হয়। সো বুয়েটের একটা রিসার্চে দেখা গেছে যে 70% অফ ফায়ার হচ্ছে আমাদের ইলেকট্রিক্যাল শর্ট সার্কিটের কারণে। সো আমরা বুঝতেই পারছি যে আমাদের জন্য চ্যালেঞ্জটা কোথায়। আমাদেরকে ইলেকট্রিক্যাল কেবলের যে আমাদের ওয়ারিং গুলো এবং এই ইলেকট্রিক্যাল কেবল গুলো প্রপারলি সিল করা আমাদের জন্য কত বেশি ইম্পর্টেন্ট। সো আমাদের এখানকার রিসার্চ, আমাদের এখানকার কোডের পরে আমি এখন হচ্ছে এনএফপিএ তে যদি যাই, সো এনএফপিএ 101 যেটা লাইফ সেফটি কোড, আমরা সবাই জানি এনএফপিএ 101। তো লাইফ সেফটি কোডে কিন্তু বলা আছে ফায়ার স্টপ সিস্টেমের জন্য আমরা যে প্রোডাক্ট, ডিভাইস অর সিলেন্ট গুলো ইউজ করব, দ্যাট শুড বি টেস্টেড অ্যাজ পার ASTM E814। সো এখানে একটা টেস্টিং স্ট্যান্ডার্ড বলা আছে থ্রো পেনিট্রেশনের জন্য, যে ASTM E814 দিয়ে এটা টেস্ট করতে হবে। এবং আমি যদি এনএফপিএ 101 এর অন্য পেজগুলোতে চেক করি, সেই ক্ষেত্রে আমি প্রথমে যেগুলো বললাম যে আমাদের থ্রো পেনিট্রেশন থাকে, এক্সপানশন জয়েন্ট থাকে, এজ অফ স্ল্যাব অ্যাপ্লিকেশন থাকে, প্রত্যেকটার জন্য কিন্তু টেস্টিং স্ট্যান্ডার্ড এনএফপিএ বলে দিচ্ছে যে টেস্টিং স্ট্যান্ডার্ডটা কত হবে। এবং এনএফপির অন্যান্য কোডগুলো 101 ছাড়া যদি এনএফপিএ 1 এ যাই, এনএফপিএ 70 তে যাই, যেটা হচ্ছে গিয়ে ন্যাশনাল ইলেকট্রিক কোডে যাই, সব জায়গায় কিন্তু এই টেস্টিং স্ট্যান্ডার্ড গুলো বলে দেওয়া আছে এবং সিমিলার টেস্টিং স্ট্যান্ডার্ডই বলে দেওয়া আছে। সো এই টেস্টিং স্ট্যান্ডার্ড অনুসারে এই থার্ড পার্টি ল্যাবরেটরিজ গুলো টেস্ট গুলো করে থাকে এবং ওরা একটা টেস্ট সার্টিফিকেট দেয়, সেটা হচ্ছে একটা অ্যাসেম্বলির উপর টেস্ট করা হয়। ইউএল থেকে টেস্ট সার্টিফিকেট পাওয়া যায়, ইন্টারটেক থেকে টেস্ট সার্টিফিকেট পাওয়া যায় এবং প্রোডাক্টেরও আলাদা একটা কমপ্লায়েন্স সার্টিফিকেট থাকে। সো বোথ প্রোডাক্ট এবং সিস্টেমের সার্টিফিকেট বোথ হচ্ছে ইম্পর্টেন্ট ফর প্যাসিভ ফায়ার প্রোটেকশন। এবং আমাদের প্রত্যেকটা প্রোডাক্টই হচ্ছে গিয়ে সবগুলো থার্ড পার্টি রেকগনাইজ এবং আমাদের সবগুলোরই সার্টিফিকেট রয়েছে।
সো এতক্ষণ যে টেস্টিং স্ট্যান্ডার্ডের কথাগুলো বললাম, যেমন হচ্ছে কি 3টা অ্যাপ্লিকেশন নিয়ে আমরা কাজ করি মেইনলি। একটা হচ্ছে থ্রো পেনিট্রেশন। থ্রো পেনিট্রেশন হচ্ছে যে বিভিন্ন ইউটিলিটি লাইনস, কেবল ট্রে, কেবল বান্ডেল, কম্বাস্টেবল, নন কম্বাস্টেবল পাইপ যেগুলো ওয়াল ডোরের মধ্যে দিয়ে পাস করে, সেটা হচ্ছে আমাদের থ্রো পেনিট্রেশন। এটার জন্য যে টেস্টিং স্ট্যান্ডার্ডটা এনএফপিএ তে বলা আছে সেটা হচ্ছে ASTME E814 or UL 1479। দেন কনস্ট্রাকশন জয়েন্ট বা বিল্ডিং জয়েন্ট বলতে আমরা যেটা বুঝি, দুটো বিল্ডিং এর মাঝখানে যে জয়েন্ট, এটা ফ্লোরে হতে পারে, ওয়ালে হতে পারে, ওয়াল টু ফ্লোর হতে পারে, টপ অফ ওয়াল হতে পারে, সেই জয়েন্টের জন্য যে টেস্টিং স্ট্যান্ডার্ডটা বলা আছে সেটা হচ্ছে ASTME E1966 অথবা UL 2079। পেরিমিটার জয়েন্ট বলতে আমরা বুঝি আমাদের যে গ্লাস বিল্ডিং আছে, গ্লাসের ফাসাদ এবং ফ্লোরের এজের মধ্যে একটা গ্যাপ থাকে। সো এই গ্যাপটাকে হচ্ছে গিয়ে ফার্স্ট অফ সিলেন দিয়ে ক্লোজ করা, এবং এটার জন্য যে টেস্টিং স্ট্যান্ডার্ডটা দেওয়া আছে সেটা হচ্ছে ASTME E2307। এখানে আমরা দেখতে পাচ্ছি যে UL এর স্ট্যান্ডার্ড দেওয়া নেই, কারণ এই পেরিমিটার জয়েন্টের টেস্টিংটা ইন্টারটেক করে থাকে, এটা UL এ হয় না। UL এ বাকি দুটা থ্রো পেনিট্রেশন আর কনস্ট্রাকশন জয়েন্টের যে টেস্টিং গুলো আছে সেটা হচ্ছে UL করে। সো মুভিং ফরওয়ার্ড, আমরা এতক্ষণ যাবত বলে এসেছি যে আমাদের প্যাসিভ ফায়ার প্রোটেকশনের প্রোডাক্টগুলোকে অবশ্যই টেস্টেড হতে হবে অ্যাজ পার ASTME E814 ফর থ্রো পেনিট্রেশন। সো কি আছে এই E814 টেস্টিং এর মধ্যে, কোন কোন ক্রাইটেরিয়া গুলো টেস্ট করা হয়? এখানে মেইনলি 3টা ক্রাইটেরিয়া টেস্ট করা হয়। হোস্টিম টেস্ট করা হয় টু চেক দ্য ইন্টিগ্রিটি অফ দ্য সিস্টেম। দেন হচ্ছে গিয়ে ফায়ার রেটিং টেস্ট করা হয় যে কত ঘন্টা পর্যন্ত এটা হচ্ছে গিয়ে উইথস্ট্যান্ড করবে, 2 ঘন্টা, 3 ঘন্টা। এবং লাস্টলি হচ্ছে ইনসুলেশন টি রেটিং চেক করা হয় যে কতক্ষণ পর্যন্ত একটা নির্দিষ্ট তাপমাত্রা এক পাশ থেকে আরেক পাশে যাবে না। সো এই 3টা ক্রাইটেরিয়াই হচ্ছে গিয়ে ASTME E814 তে টেস্ট করা হয়। এখানে হোস্টিং টেস্ট যেটা আছে সেটা খুবই ইম্পর্টেন্ট, এবং এই হোস্টিং টেস্টটাই হচ্ছে গিয়ে অন্যগুলোর থেকে UL টেস্টিংটাকে সুপেরিয়র করে। হোস্টিং টেস্টের মাধ্যমে আমরা স্টেবিলিটিটা জানতে পারছি একটা সিস্টেমের, যে হোস্টিং টেস্টটা শুধুমাত্র UL এই করা হয়। এখন হোস্টিং টেস্টটা যদি দেখাতে যাই, জানি না ভিডিওটার হবে কিনা। সো এটা আমাদের টেস্টিং ল্যাবরেটরি, যেটা হচ্ছে জার্মানিতে আছে, USA তে আছে, নর্থ আমেরিকায় আছে টেস্টিং ফ্যাসিলিটিস। সো হোস্টিং টেস্টের প্রথমে যে জিনিসটা করা হয়, প্রথমে ফায়ার টেস্টটা করা হয়। এট ফার্স্ট একটা অ্যাসেম্বলি রেডি করা হয়, প্রপার ইনস্টলেশন দিয়ে। ফার্নেসে দিয়ে এখন ফায়ার টেস্টিংটা আগে করা হবে। এখানে কিন্তু আমরা যে দুইটা টেস্ট, বাকি দুটো টেস্ট আছে, আমরা হচ্ছে গিয়ে টি রেটিং, এফ রেটিং, এই টেস্টটা এখানে করা হয়। কত ঘন্টা ফায়ার রেটিং থাকবে, কতক্ষণ পর্যন্ত টেম্পারেচার এক পাশ থেকে আরেক পাশে যাচ্ছে না। সো ফায়ার টেস্টিংটা যখন হয়ে যাবে তখন হচ্ছে কি একটা নির্দিষ্ট প্রেসারে ওয়াটার জেট দিয়ে এটা টেস্ট করা হয় ইন্টিগ্রিটি অফ দ্য সিস্টেম। আমরা যে ফায়ার স্টপ ম্যাটেরিয়ালটা ইউজ করেছি সেটা কি ইনট্যাক্ট থাকছে কিনা। সো এটাই হচ্ছে হোস্টিং টেস্টটা, এবং এটা অনেক ইম্পর্টেন্ট, কারণ বিল্ডিং এর ইন্টিগ্রিটি যদি আমি এনশিওর না করতে পারি, সেই ক্ষেত্রে কিন্তু আমার এই ফায়ার স্টপ প্রোডাক্টটা আমার জন্য এফেক্টিভ হচ্ছে না ফুললি। সো আমরা হোস্টিং টেস্টটা দেখলাম যেটা UL এ করা হয়। সো হোস্টিং টেস্টে যেটা করা হয়, কারণ যখন ফায়ার ফাইটাররা আসবে একটা আগুন লাগার পরে, তারা কিন্তু হচ্ছে কি একটা নির্দিষ্ট প্রেসারে, যেমন আমাদের ক্ষেত্রে দেখা যায় যে 2.5 ইঞ্চি ল্যান্ডিং ভালভে 4.5 বার প্রেসার দিয়ে টেস্ট করা হয়। এখন এই প্রেসারে যদি আমার প্রোডাক্টটা বার্ন হওয়ার পর উইথস্ট্যান্ডই না করতে পারে, সেই ক্ষেত্রে কিন্তু এটা আরো আমাদের জন্য আরো প্রবলেম ক্রিয়েট করবে। সো সেই ক্ষেত্রে হচ্ছে গিয়ে আমরা হোস্টিং টেস্টে ওয়াটার স্টিম দিয়ে টেস্ট করা হয়ে থাকে। এখন হচ্ছে গিয়ে কিছু কমন মিসকনসেপশন আছে। আমরা এখন কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে অনেকেই প্যাসিভ নিয়ে কাজ করছে,
বাট হ্যাঁ, আমাদের কিছু মিসকনসেপশন বা কিছু ভুল ধারণার কারণে দেখা যাচ্ছে আমাদের অ্যাপ্লিকেশনটা বা আমাদের সিস্টেমটা প্রপার হচ্ছে না। সো এই মিসকনসেপশন গুলো নিয়ে যদি আমরা কথা বলতে যাই, প্রথমত হচ্ছে গিয়ে যেকোনো একটা প্রোডাক্টের ক্ষেত্রে ফায়ারস্টপের যে ডিভাইস গুলো আছে, সিলেন্ট আছে, প্রোডাক্ট আছে, প্রোডাক্টের যদি আমি রেটিং জানতে চাই, আমার কিন্তু প্রোডাক্টের রেটিং আমি 0 বলবো। আপনারা যদি আমাদের প্রোডাক্টের ক্যাটালগ গুলো চেক করেন, সেখানে লেখা আছে আপ টু 4 আওয়ার ফায়ার রেটিং। বাট এই 4 আওয়ার ফায়ার রেটিং দেওয়ার জন্য আমাকে প্রোডাক্টটা একটা নির্দিষ্ট থিকনেসে দিতে হবে, আমাকে অ্যাসেম্বলিটা তৈরি করতে হবে এমন ভাবে যেটা হচ্ছে টেস্টেড সিস্টেমে বলা আছে যে আমাকে এই পেনিট্রেটিং আইটেমের জন্য এই টাইপের সিলেন্ট ইউজ করতে হবে, থিকনেসটা কতটুকু দিতে হবে এবং আমাকে ফোমিং ম্যাটেরিয়ালটা কিভাবে দিতে হবে। আমি যদি প্রপারলি ইনস্টলেশনটা করি, সেই ক্ষেত্রে আমি বলতে পারবো আমাকে 2 ঘন্টা, 3 ঘন্টা বা 4 ঘন্টা ফায়ার রেটিং দিবে। সো এইটা একটা বড় মিসকনসেপশন। আরেকটা হচ্ছে গিয়ে দেখা যাচ্ছে আমরা ফায়ারস্টপ ইউজ করছি একটা রুমের একটা পেনিট্রেশন ক্লোজ করার জন্য, হয়তো বা শুধুমাত্র কেবল বান্ডেল ক্লোজ করছি অথবা শুধুমাত্র ইউপিভিসি পাইপ ক্লোজ করছি। বাট আমরা যদি সবগুলো পেনিট্রেশন ক্লোজ না করি, সেই ক্ষেত্রে কিন্তু এই সেম আগের মতোই রয়ে যাচ্ছে যে আমি একটা ক্লোজ করছি, এখান দিয়ে ধোয়া যাচ্ছে না, কিন্তু পাশেরটা কিন্তু আমি ক্লোজ করিনি, যেটা দিয়ে কিন্তু ধোয়া অবশ্যই পাস হবে। সো আমাকে ক্লোজ করলে দেখা যাবে প্রত্যেকটাই ক্লোজ করতে হবে। সো এখন হচ্ছে কি আমরা কিভাবে রাইট ওয়েতে কম্পার্টমেন্টেশন করতে পারি, আমাদেরকে হচ্ছে কি কিভাবে আমরা একটা সিস্টেম সিলেক্ট করতে পারবো যেটা আমাদের জন্য প্রপার। কারণ এখানে সিস্টেম বা অ্যাসেম্বলিটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, যে আমি প্রপারলি একটা অ্যাসেম্বলি ক্রিয়েট করতে পারছি কিনা। সো সিস্টেম সিলেকশনের জন্য আমাদের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, প্রথমত হচ্ছে কি আমাকে সাইট কন্ডিশনটা বুঝতে হবে। সাইট কন্ডিশন বলতে আমার একটা ওপেনিং আছে, ওপেনিং এর সাইজটা কতটুকু, ওপেনিংটা আমার ফ্লোরে আছে না ওয়ালে আছে, ফ্লোর বা ওয়ালের ম্যাটেরিয়ালটা কি, এটা জিপসাম বোর্ড অথবা কংক্রিট ওয়াল অর মেটাল ডেকশিট আছে, এবং এখানে থিকনেসটা কত আছে ওয়াল বা ফ্লোরের। প্লাস হচ্ছে কি আমার যে পেনিট্রেটিং আইটেমটা থাকবে সেটা কি টাইপের, কেবল ট্রে, কেবল বান্ডেল, বাস বার অথবা পাইপ, এবং এই কেবল ট্রে বা কেবল যেটা আছে সেটার স্পেসিফিকেশন, এটা সাইজ কি, এই সবগুলো বিষয়ে জানার পরে কিন্তু আমরা একটা প্রপার সলিউশন দিতে পারবো। সো সাইট ডেটা বা সাইট কন্ডিশনটা জানা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। সো এই সবগুলো বিষয় কনসিডার করার পরে দেনই হচ্ছে আমরা একটা সিস্টেম সার্টিফিকেট, প্রপার সিস্টেম সার্টিফিকেটটা সিলেক্ট করতে পারবো। তো সিস্টেম সার্টিফিকেটের জন্য আমাদের একটা ফায়ারস্টপ লাইব্রেরি আছে, আপনারা হচ্ছে কি আমাদের ওয়েবসাইট থেকেও দিতে পারেন অথবা হচ্ছে ডিরেক্ট আপনারা ওয়েব ব্রাউজারে যদি hilti.com/firestop লিখেন তাহলে হচ্ছে এরকম একটা ওয়েব পেজ দেখাবে। তো আমি ডিরেক্ট ওয়েব পেজটাতে আপনাদেরকে নিয়ে যাই। জাস্ট আ মিনিট। সো এটা হচ্ছে সেই ওয়েব পেজটা hilti.com/firestop। এখানে আমরা দেখতে পারবো সিস্টেম টাইপে লেখা আছে জয়েন্ট পেনিট্রেশন। সো আমার যদি পেনিট্রেশন দরকার হয় আমি পেনিট্রেশনে চুজ করব। পেনিট্রেশনে চুজ করলে এখানে অনেকগুলো অপশন আসছে, আমরা ফিল্টার আউট করতে পারবো, যেমন হচ্ছে পেনিট্রেটিং আইটেম। সো ডিফারেন্ট টাইপ অফ পেনিট্রেটিং আইটেম সবগুলো এখানে দেখানো আছে, বেয়ার মেটালিক পাইপ, ব্ল্যাঙ্ক ওপেনিং, কেবল ট্রে, কেবল বান্ডেল। সো আমরা এখান থেকে যেমন কেবল ট্রেটাকে যদি চুজ করে নেই ফর এক্সাম্পল, দেন হচ্ছে কি আমাদের এখানে বেরিয়ার টাইপ, বেরিয়ার বলতে আমরা ফ্লোর বা ওয়ালকে বোঝাচ্ছি, যেমন এখানে কনক্রিট ফ্লোর আছে, আমি যদি নিচের দিকে যাই জিপসাম বোর্ড ওয়াল আছে, সো আমি যে কোনো একটা এখান থেকে চুজ করতে পারি যেটা আমার প্রজেক্টে আছে। সো আমি ধরে নিলাম কনক্রিট ফ্লোর আছে, এখান থেকে আমি ফায়ার রেটিংটা মানে চুজ করে নিতে পারবো 2 ঘন্টা 3 ঘন্টা। আমি যদি 2 ঘন্টা চুজ করি, এখানে আমি দেখতে পাচ্ছি 12টা সিস্টেম সার্টিফিকেট আসছে। আমি যদি এখানে 3 ঘন্টা চুজ করি, আমার এখানে 5টা সিস্টেম সার্টিফিকেট আসছে। এই সিস্টেম সার্টিফিকেট গুলো হচ্ছে আমাদের সলিউশন, আমরা স্ক্রোল ডাউন করে এখান থেকে সলিউশন গুলো দেখতে পারবো। সো আমি 2 ঘন্টায় থাকি, যেহেতু ওয়াল টু ওয়াল আমাদের দেখা যায় যে 2 ঘন্টার সলিউশনই বেশি প্রয়োজন হয়। সো এখানে আমার 12টা সিস্টেম সার্টিফিকেট মানে 12 ধরনের আমি সলিউশন দিতে পারবো কেবল ট্রের জন্য। সো এই কেবল ট্রের সলিউশন দেওয়ার জন্য আমাদের যে সিস্টেম সার্টিফিকেট গুলো আছে এখানে কিন্তু প্রোডাক্টটাও লেখা আছে, যেমন মর্টার দিয়ে সলিউশন হতে পারে, আমাদের ব্লক দিয়ে ফায়ারস্টপ সলিউশন হতে পারে, সিলেন্ট দিয়ে ফায়ারস্টপ সলিউশন হতে পারে। তো সবগুলো সলিউশনই এখানে দেওয়া আছে। সো আমি যদি যে কোনো একটা এখান থেকে ডাউনলোড করি, এবং এই ফায়ারস্টপ লাইব্রেরিটা কিন্তু ওপেন ফর অল, সো যে কেউ একটা সলিউশন দেখতে পারে নিজের থেকেই যে আমার জন্য কোনটা ইফেক্টিভ হবে। যেমন আমি একটা সিস্টেম সার্টিফিকেট ওপেন করলাম, সো এখানে একটা সিস্টেম সার্টিফিকেট দেখাচ্ছে, এখানে একটা সিস্টেম নাম্বার লেখা থাকে CAJ 4071।
আমি যেমন এটা আমাদের লাইব্রেরি থেকে ডাউনলোড করলাম, সেম সার্টিফিকেট আমি যদি ইউএল ডিরেক্টরিতে সার্চ দিই, এটা কিন্তু ইউএল ডিরেক্টরি থেকেও আসবে। এবং এখানে ইউএল এর যে টেস্টিং নাম্বারটা বা আমরা যে এতক্ষণ পর্যন্ত বলে আসছি যে স্ট্যান্ডার্ডটা UL 1479 এখানে কিন্তু লেখা আছে। ফায়ার রেটিং যেমন 2 ঘন্টা দেওয়া আছে, এখানে ফ্লোর বা ওয়ালের অ্যাসেম্বলি ফ্লোরটা কতটুকু হতে হবে, মিনিমাম থিকনেস, তারপরে কেবল ট্রেস সাইজ, কেবলস সব স্পেসিফিকেশন কিন্তু এখানে ডিটেলসে দেওয়া আছে। এবং ফায়ার স্টপ সিস্টেমের ইনস্টলেশনটা এখানে পিকচারিয়ালও ড্রয়িং করে দেওয়া আছে। যেমন আমাকে ফ্লোর নাম্বার 1 হচ্ছে আমার ফ্লোর, 2 নাম্বারটা হচ্ছে আমার কেবল ট্রে, এবং এই 3 নাম্বারটায় আমার এখানে ডিটেলস 4A 4B দিয়ে আমার কিন্তু ডিটেলসটা দেওয়া আছে। যেমন 4A তে হচ্ছে আমাদের প্যাকিং ম্যাটেরিয়াল, যেখানে বলা আছে মিনিমাম 4 ইঞ্চ থিকনেসের 64 কেজি পার মিটার কিউবের মিনারেল উল ব্যাগ বা আমরা যেটাকে রকুল বলি, টাইটলি প্যাকড করে দিতে হবে। এবং এইটার উপরে যদি 4Bর কথা বলি, 4Bতে লেখা আছে মিনিমাম 13 mm থিকনেসের ফিল ম্যাটেরিয়াল সিলেন্ট দিতে হবে। এবং কোন সিলেন্টটা দিতে হবে এটাও কিন্তু এখানে বলা আছে, যেমন FS1 ম্যাক্স অথবা FS1 ম্যাক্স ইন্ট্রোমিসেন্ট সিলেন্ট। সো এখানে পুরো ডিটেলসটা কিন্তু আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি। এবং এই ডিটেলস অনুসারে যদি আমরা ইনস্টলেশন করি, সেই ক্ষেত্রে কিন্তু আমরা একটা প্রপার সেফটি সিস্টেম এখানে আমরা পাচ্ছি। সো এখানে আর কোনো আমাদের কোনো প্রবলেম থাকছে না। সেম ওয়েতে অন্য যদি আমরা সার্টিফিকেট দেখি, সেই একই আমরা সলিউশনগুলো পাবো এবং ডিটেলসে সলিউশন বলে দেওয়া আছে। যদি কোনো কারণে আমার কেবল ট্রে সাইজটা বড় হয় বা অন্য কোনো ক্রাইটেরিয়া ম্যাচ না করে, সেক্ষেত্রে কিন্তু আমি অন্য সলিউশনও যেতে পারি। সো এইভাবে আমরা হচ্ছে গিয়ে ফায়ার স্টপ লাইব্রেরি থেকে আমাদের প্রয়োজনীয়, আমাদের জন্য যেটা প্রযোজ্য সেই সলিউশনটা খুঁজে পেতে পারি। সো এটা ছিল আমাদের ফায়ার স্টপ লাইব্রেরি। সো লাইব্রেরিতে যেটা দেখালাম, আমরা এখান থেকে জাস্ট চুজ করে আমরা হচ্ছে গিয়ে আমাদের যে সলিউশনটা দরকার সেটা আমরা এখান থেকে পেতে পারি। সো এখানে ডিফারেন্ট টাইপ অফ সলিউশন দেখাবে। সো এরকম দেখা যাচ্ছে যে আমরা যে একটু আগে যেটা দেখলাম যে সিস্টেম সার্টিফিকেটে কি কি থাকে। একটা সিস্টেম সার্টিফিকেটের মধ্যে আমাদের হচ্ছে গিয়ে, যেমন একটু আগে যে সার্টিফিকেটটা দেখালাম সেটা আমার হচ্ছে গিয়ে আমার ওয়েবসাইট থেকে ছিল। এই সেম আরেকটা সিস্টেম সার্টিফিকেট আমি হচ্ছে গিয়ে ইউএল ডিরেক্টরি থেকে ডাউনলোড করে নিয়েছি, CAJ 2991। এই সিস্টেম সার্টিফিকেটটা কিন্তু জুনের 17 তারিখে মানে গত মাসে এসেছে। সো বাংলাদেশের ক্ষেত্রে আমরা একটা প্রবলেম ফেস করছিলাম, যা বাংলাদেশের আমরা যে পাইপগুলো ইউজ করা হয় ওয়াশরুমে সেটা হচ্ছে ইউপিভিসি। এবং এই ইউপিভিসি পাইপগুলো ISO স্ট্যান্ডার্ডের, বাট যেহেতু অন্য দেশে ইউজ হয় না, সো এটার সিস্টেম সার্টিফিকেটটা ছিল না, টেস্টিং সার্টিফিকেটটা। তো গত বছর আমরা হচ্ছে গিয়ে 4 ইঞ্চি আর 6 ইঞ্চি সার্টিফিকেটটা নিয়ে এসেছিলাম, এবং হচ্ছে লাস্ট মান্থ আমাদের 8 ইঞ্চি সার্টিফিকেটটাও চলে আসছে। সো এই সার্টিফিকেটে কিন্তু ডিটেলস প্রত্যেকটা জিনিস, অ্যাসেম্বলিটা কিরকম হবে, পাইপের থিকনেসটা কতটুকু হবে, ফ্লোরের থিকনেসটা মিনিমাম কতটুকু হবে, মিনিমাম ক্রাইটেরিয়াগুলো দেওয়া থাকে, এবং সলিউশনটা আমরা কিভাবে দিব 6 ইঞ্চি, 4 ইঞ্চি, 8 ইঞ্চি পাইপের জন্য প্রত্যেকটা কিন্তু ডিটেলসে দেওয়া আছে। সো একটা সিস্টেম সার্টিফিকেট যদি আমরা রিড করতে পারি এবং ওইটা অনুসারে যদি আমরা ঠিকভাবে ইমপ্লিমেন্টেশন করতে পারি সাইটে, দেন আমরা একটা প্রপার ফায়ার স্টপ সিস্টেম পাচ্ছি। সো এখন আমরা যেটা দেখছিলাম যে কেবল ট্রের ক্ষেত্রে আমরা দেখেছি যে কোনো একটা পেনিট্রেটিং আইটেমের জন্য কিন্তু আমরা ডিফারেন্ট টাইপ অফ সলিউশন পাচ্ছি, ডিফারেন্ট টাইপ অফ প্রোডাক্ট দিয়ে। যেমন কেবল ট্রের কথা যদি বলতে যাই, 4টা সলিউশন এখানেই দেখানো আছে। আমরা ব্লক দিয়ে সলিউশন পাচ্ছি, কম্পোজিট শীট দিয়ে সলিউশন পাচ্ছি, সিলেন দিয়ে সলিউশন পাচ্ছি। এখন আমি কোনটা চুজ করব? সো আমাদের অবশ্যই কস্টিং এর একটা ব্যাপার থাকে, প্লাস সাইটের রিকোয়ারমেন্টের একটা ব্যাপার থাকে। যেমন কোনো সাইটে যদি এরকম রিকোয়ারমেন্ট থাকে যে না আমার ক্লিন রুম, যেমন হচ্ছে গিয়ে যদি আমরা ফার্মাসিউটিক্যালস এর কথা চিন্তা করি, API প্লান্টের কথা চিন্তা করি, সেখানে ক্লিন রুম আছে, বা আমরা যদি কোনো ডেটা সেন্টারের কথা চিন্তা করি, সেই ক্ষেত্রে কিন্তু আমাদেরকে ফায়ার স্টপ ব্লকে যেতে হবে, কারণ ওখানে আমরা কোনো রকুল বা অন্য কোনো লিন্ট জাতীয় জিনিস ব্যবহার করছি না। সো ক্লিন রুমের ক্ষেত্রে ফায়ার স্টপ ব্লক ইউজ করতে পারি। কিছু কিছু ক্ষেত্রে হচ্ছে গিয়ে যেখানে আমার ফ্লেক্সিবিলিটি দরকার, যে না আমি আবার কেবল টানবো এবং আমার একটা কস্ট ইফেক্টিভ সলিউশন দরকার, সেখানে আমি সিলেন্ট ইউজ করতে পারি, FS1 ম্যাক্স। সো ডিফারেন্ট টাইপ অফ সলিউশন রয়েছে, বেসড অন প্রজেক্ট রিকোয়ারমেন্ট আমরা সলিউশনটা প্রোভাইড করে থাকি। সো এখন আমাদের এরকম দেখা যাচ্ছে যে অনেক মানে থাউজেন্ডস অফ সার্টিফিকেটস আর দেয়ার, বাট স্টিল আমরা প্রজেক্টে এরকম অনেক প্রবলেম ফেস করি। যেমন ইউপিভিসির প্রবলেমটা আমাদের জন্য একটা প্রবলেম ছিল, যেটার জন্য আমরা টেস্ট করিয়েছি, এবং এই টেস্টের প্রসিডিওরটা কিন্তু কন্টিনিউয়াস একটার পর একটা টেস্ট হচ্ছে। সো টেস্টিং হচ্ছে, বাট দেখা যায় যে স্টিল কিছু প্রজেক্টে একটা এমন একটা ওপেনিং সাইজ বা এমন একটা পেনিট্রেটিং আইটেম আছে যেটা ইউনিক। সেই ক্ষেত্রে ইন্টারন্যাশনাল ফায়ার স্টপ কাউন্সিল ম্যানুফ্যাকচারার যারা আছে ফায়ার স্টপের, তাদেরকে একটা অথরিটি দিয়েছে, তারা ইঞ্জিনিয়ারিং জাজমেন্ট দিতে পারবে।
সো আমাদের সাথে আজকে ইঞ্জিনিয়ারিং জাজমেন্ট টিমের টেকনিক্যাল এক্সপার্ট আছেন পার্নিকা। সো আই উইল লাইক টু ইনভাইট পার্নিকা টু ডিসকাস অ্যাবাউট দ্য ইঞ্জিনিয়ারিং জাজমেন্ট। ওভার টু ইউ, পার্নিকা। Thank you, Samira. Good morning, everyone. So today we'll be understanding about engineering judgment, and to give an overview about engineering judgment, it stands on three pillars. One is tested system, the standard compliant, and a qualified experienced professional. As per IFC guidelines, engineering judgment is referred to a qualified technically supported decision made by the manufacturer when exact fire stop system tested to ASTME E814 UL1479 or similar standard is not available for a particular field conditions. So just to be clear, engineering judgment is not a guess. It's a decision backed by some testing, history, experience, and the manufacturer expertise to ensure the fire barrier performance as intended even in unusual situations. So engineering judgment can only be created when there are some test reference given to it. Can we move to the next slide, please? Yeah, so there are four key purposes for engineering judgment, which we have divided. One is to provide the compliant solution for unlisted conditions. So engineering judgment is given when the field condition is not covered by a tested or a certified fire stop system. It allows engineers to provide a solution to maintain the fire resistance rating for an assembly. It's not for the product, it's for the assembly. Then coming towards the next purpose, that is to maintain life safety code compliance. So ensuring the performance and integrity of the fire rated assembly is not compromised. When there is no proper tested application is there, at that moment with the iteration of multiple test certificate, we provide the engineering judgment on the basis of the codes complying and to adapt to the real site condition. Site condition may often vary with ideal lab tested situation. It's not possible to test all the site conditions in the lab. So hence, for that we iterate the solutions with the testing backup, and we provide the engineering judgment and to document a professional assessment. So engineering judgment is not just a verdict, it is also a document which can be used in the further purposes. It's a written, traceable, and approval record for a technical decision made by a qualified professional for the useful for the future inspection, audits, and approvals. Can we move ahead, please? Next slide. Samira, next slide. Yeah. So engineering judgment, the how we are creating the engineering judgment, we are following the guidelines issued by International Fire Stop Council, in which there are clearly mentioned that it engineering judgment should not be provided where there is already an available tested system. It must be issued by a qualified personnel only based on the previous tested system. So engineering judgment cannot be guessed, like I earlier said. It should always be backed by a tested system and based on the assumption that recommendation system engineering judgment would pass, it would pass if it required for the rated period of time. They issue only for a single job location and application. Engineering judgment of issued for certain project, certain location cannot be used for different project and different location. It is for individual identity for the same single project and location. Next slide, please. So we have bifurcated all the IFC guidelines to in a simpler manner. So IFC guidelines states that EJ must be full of knowledge on the construction behavior. Whatever engineering judgment we are issuing, the person should have a proper knowledge of the construction and its behavior for the fire stop system performance under the standard fire test for the specified rating. Then coming to the next point, EJ to be prepared only by a qualified technical engineer, and it should be limited to the specific condition and configuration it was issued for a reasonable performance expertise, recommending fire stop system. Then EJ should apply for only a single job. That again I said, and reuse for the full review of the new condition. If you want to reuse, again you need to have a proper review about it, and a new engineering judgment should be issued. Next slide, please. So, like engineering judgment in the lieu, we also correlated with the UL test systems. So, all the engineering judgment we are providing currently for Bangladesh are as per in the tested with the UL test systems. In UL test systems, also it is mentioned that the jurisdiction should be consulted before the construction of that assembly. Next slide, please. So now the next point on F from IFC is that the reference test system should be provided in engineering judgment. Engineering judgment without a proper testing cannot be issued.
So in all the engineering judgment, there is a testing reference should be given, which is backing the decision taken by for the engineering judgment. There should be a proper mention of the job location and the job name and project location in the engineering judgment which is issued, and it should have a proper justification in case of particular test reference it issued is used. They, if needed, there should be a proper justification given for the reference testings. Next slide, please. So we have three type of solutions which we provide through engineering judgment. One is for the penetration, another is for joint, and last is for the edge of slab cases. So we will go one by one. For penetration in the engineering judgment, there are few things which has to be there compulsorily. One is what is the penetrant item, their type, size, material. Then the annular spaces requirement, minimum to maximum, and actual and nominal. So if there is any gap or annular spaces, that have to be mentioned. Opening sizes, it is mandate to have an opening size as per the site conditions. Then the fire stop product that has been used and its amount and type. So if we are using a sealant, what is it, a acrylic based sealant, intumescent sealant, or a foam? It has to be clearly mentioned in the engineering judgment along with its thickness of the application, the minimum thickness that needs to be applied. Then the accessories item, for example, if we are using CP648E wrap or collar, then it has to be installed with some anchors and backing material. So those specifications should also be mentioned in the engineering judgment. Coming towards the joint solution, in joint solution there should be mention of the joint width, moment capabilities, moment class, and accessories item again. Next slide, please. For the parameter joints, we should mention about the for facade areas, whether it's a glass facade, aluminum, granite, or concrete, and the Ali rating is again required, and the closest system that has been listed should be written in that the joint width, then whether the joint movement is static or dynamic, the safing insulation type, the thickness and compression should be given, and the curtain wall insulation type and its thickness is mandatorily required. There are 5 basic principles that needs to be worked. That is one, the mechanical attachment of the spandrel insulation, protection of the mullions, compression fittings, and then installation reinforcements and the fire stop coating. That is the fire stop solution that has been provided to make cater the rate of 2 hours or 3 hours required rating. Then the continuity head of wall joint, it is a subpart of joints only. In that again, similar the points of joints will be required. That is joint weight, moment capability, moment class, and accessories item. So IFC recommends that these guidelines should be considered when evaluating or creating the engineering judgment. These are the minimal requirements that need to be fulfilled. Without these, a document will not be called engineering judgment if issued. Next slide, please. So this is some reference for the engineering judgment from Hilti that has been issued. So we do mention about our product that we are using. Then we do mention about the accessories. We are mentioning about the solution. We are mentioning about the pipe thicknesses, the penetrant type and details which has been asked. And then the reference testing certificate is also mentioned in the engineering judgment along with the opening sizes. And there is a disclaimer as mentioned in UL also. We are showing a disclaimer also for the manufacturer side. Next slide. So that's all from engineering judgment point of view. Handing over back to Samira. Yeah. Okay, Panika, thanks. So আমরা যে জিনিসটা এতক্ষণ বুঝলাম যে ইঞ্জিনিয়ারিং জাজমেন্ট নিয়ে অনেক সময় দেখা যায় আমাদের টেস্টেড সিস্টেম বা সলিউশন আমাদের কাছে অ্যাভেলেবল না, সেই ক্ষেত্রে ম্যানুফ্যাকচারারের একটা স্পেশাল টিম থাকে যারা হচ্ছে ইঞ্জিনিয়ারিং জাজমেন্ট দেয়। পার্নিকা আমাদের ইঞ্জিনিয়ারিং জাজমেন্ট টিমের একজন এক্সপার্ট টেকনিক্যাল ইঞ্জিনিয়ার, এবং হচ্ছে গিয়ে আমরা ইঞ্জিনিয়ারিং জাজমেন্টটা কিন্তু কোনো গেস না। ইঞ্জিনিয়ারিং জাজমেন্ট দেওয়ার আগে আমাদেরকে অবশ্যই আগে যে টেস্টগুলো হয়েছে এই রিলেটেড সেই টেস্টের ডেটা প্লাস হচ্ছে এক্সপিরিয়েন্স, তারপরে হচ্ছে গিয়ে বিভিন্ন ইন্টারনাল টেস্টিং ডেটা সবকিছুর উপরে বেস করেই কিন্তু একটা ইঞ্জিনিয়ারিং জাজমেন্ট দেওয়া হয়। এবং ইসিসি টিমের আরো কিছু জিনিস, যেমন নতুন কিছু জিনিস অ্যাড হয়েছে, টিডিপি টেস্টিং করা হয় ইউএল থেকে। সো হিলটিতেও কিন্তু এটা অ্যাভেলেবল আছে এবং হিলটিতেও এই টেস্টিং গুলো করা হয় রেগুলারলি। সো এখন যদি আমরা কিছু অ্যাপ্লিকেশন বা গুড প্র্যাকটিসেস এর দিকে আসি, অ্যাপ্লিকেশনের পিকচার্স যদি আপনাদেরকে শো করতে চাই, সেক্ষেত্রে প্রথমেই আসতেছি থ্রো পেনিট্রেশন। থ্রো পেনিট্রেশনের ক্ষেত্রে যেমন আমাদের ওয়ালে ওপেনিং থাকতে পারে, ফ্লোরে ওপেনিং থাকতে পারে। ওয়াল টু ওয়াল ওপেনিং এর ক্ষেত্রে আমরা উপরে দেখতে পাচ্ছি কেবল ট্রে যাচ্ছে, কোথাও একটা ডাক্ট যাচ্ছে, কোথাও কতগুলো পাইপ যাচ্ছে, এবং নিচে হচ্ছে গিয়ে ফায়ার স্টপ সিস্টেম ইনস্টল করার পর কেমন হচ্ছে। সো এখানে ডিফারেন্ট টাইপ অফ ম্যাটেরিয়াল বা প্রোডাক্ট ইউজ করা যায়, ব্লক ইউজ করা যায়, কম্পোজিট শিট ইউজ করা যায়, সিলেন্ট ইউজ করা যায়। এটা আমরা বেসড অন প্রজেক্ট রিকোয়ারমেন্ট দিয়ে থাকি।
দেন ফ্লোর টু ফ্লোর ওপেনিং গুলো থাকে, বিশেষ করে আমি যদি শ্যাফটের কথা বলি, যে কমার্শিয়াল বিল্ডিং এ আমাদের ইলেকট্রিক্যাল শ্যাফট থাকে, যেটা এখন ফায়ার সার্ভিস থেকেও বলা হচ্ছে প্রপারলি ফায়ার স্টপ সিলেন দিয়ে শ্যাফটগুলো সিল করতে হবে। সো এই শ্যাফটগুলো সিল করার জন্য আমরা বিভিন্ন ধরনের ম্যাটেরিয়াল ইউজ করি, যেমন যদি কম্বাস্টেবল আইটেম হয়, কেবল বা প্লাস্টিক পাইপ হয়, সেই ক্ষেত্রে আমাদেরকে ইন্ট্রোমিসেন্ট সিলেন্ট ইউজ করতে হয়। ইন্ট্রোমিসেন্ট হচ্ছে যেটা হচ্ছে হিটে এক্সপান্ড করবে, কারণ যেগুলো কম্বাস্টেবল আইটেম সেগুলো কিন্তু গলে যাবে। সো এখানে একটা ভয়েড তৈরি হবে, ভয়েডটাকে ফিল আপ করার জন্য ইন্ট্রোমিসেন্টটা প্রপোজ করা হয়। যদি মেটাল পাইপ থাকে সেই ক্ষেত্রে আমার যদি ফ্লেক্সিবিলিটি দরকার না হয়, সেক্ষেত্রে আমি হচ্ছে কি মর্টার ইউজ করতে পারি বড় ওপেনিং এর জন্য। বা যদি ডাক্ট থাকে, স্টিল ডাক্টের ক্ষেত্রে ডাক্টটা কিন্তু গলে যাবে না, ডাক্টটা হচ্ছে কি একটু বেন্ড হবে, সো সেখানে একটা মুভমেন্ট ক্যাপাসিটি আছে, এমন টাইপের একটা সিলেন্ট ইউজ করা হয়। আমরা যদি ডান দিকে নিচের ছবিটা দেখি, চারপাশে হোয়াইট কালার একটা সিলেন্ট ইউজ করা হয়েছে। সো এভাবে ওয়ালে এবং ফ্লোরে দুই জায়গায় হচ্ছে অ্যাপ্লিকেশন করা যায়, এবং অ্যাপ্লিকেশনের প্রোডাক্টটা নির্ভর করবে পেনিট্রেটিং আইটেমের উপরে। সো যদি মেকানিক্যাল ট্রেডের কথা বলি, মেকানিক্যাল ট্রেডের ক্ষেত্রে আমাদের এসি ডাক্ট থাকে, তারপরে আমাদের ইনসুলেটেড নন ইনসুলেটেড পাইপ থাকে, আমাদের ফায়ারের হাইড্রেন্ট পাইপগুলো থাকে, ওয়াশরুমের পাইপগুলো থাকে। সো এগুলোর জন্য ডিফারেন্ট টাইপ অফ ম্যাটেরিয়ালের জন্য ডিফারেন্ট টাইপ অফ সলিউশন আছে। এবং যেমন হচ্ছে কি যদি প্লাস্টিক পাইপের কথা বলি, সেই ক্ষেত্রে ইন্ট্রোমিসেন্ট প্রপার্টি সহ আমাদেরকে FS1 ম্যাক্স সিলেন্ট আমরা ইউজ করতে পারি আপ টু 3 ইঞ্চি বা 3 ইঞ্চি নিচের পাইপগুলোর জন্য। যদি 3 ইঞ্চি বেশি হয়, 4, 5, 6 বা 8 ইঞ্চি পাইপ হয়, সেই ক্ষেত্রে আমরা 10 ইঞ্চির ক্ষেত্রে আমরা কলার ইউজ করতে পারি, র্যাপ স্ট্রিপ এবং কলার। এই কলারটাও ইন্ট্রোমিসেন্ট সেম, এটাও হিটে এক্সপান্ড করে। আর মেটাল পাইপ হলে যেটা বললাম, আমরা যদি এরকম হয় যে আমার ফ্লেক্সিবিলিটি দরকার নেই এবং মেটাল পাইপ যেহেতু ফুলি গলে যাবে না, আমরা মর্টার ইউজ করতে পারি। দেন হচ্ছে গিয়ে এছাড়াও আমাদের আরেকটা প্রোডাক্ট আছে যেটা হচ্ছে প্রি ইনস্টল ডিভাইস, যেটা কাস্টিং এর সময় ইউজ করা যায়। যেমন কাস্টিং ডিভাইস আমরা দেখতে পাচ্ছি একটা। সো কাস্টিং ডিভাইসটা আমরা যদি কাস্টিং এর সময় রেখে দিই, তাহলে আমাদেরকে আর ভবিষ্যতে ফায়ার স্টপ সিস্টেম নিয়ে চিন্তা করতে হবে না, আমরা জাস্ট এই কাস্টিং ডিভাইসটার মধ্যে দিয়ে পাইপ বা কেবল তুলে দিলেই হবে। সো এগুলো হচ্ছে আমাদের মেকানিক্যাল ট্রেডের ডিফারেন্ট টাইপ অফ প্রোডাক্ট পেনিট্রেটিং আইটেমের জন্য ডিফারেন্ট টাইপ অফ সলিউশনের পিকচার্স দেওয়া আছে। সো এই যেটা বললাম যে পাইপের ক্ষেত্রে হচ্ছে কি র্যাপ স্ট্রিপটা পেঁচানো হয়। র্যাপ স্ট্রিপটা কত লেয়ার হবে, 2 লেয়ার না 3 লেয়ার, বেসড অন পাইপ ডায়া, এটা কিন্তু সিস্টেম সার্টিফিকেটে বলা আছে। এবং দেন হচ্ছে এটার উপর একটা রিটেনিং কলার লাগানো হয়। কলারটা লাগানো হয় যাতে র্যাপ স্ট্রিপের যে ইনক্রিজটা আছে সেটা যাতে ভিতরের দিকেই হয়। সো কলারটাও হচ্ছে গিয়ে এই জন্য লাগানো হয়। এবং আমি যদি বলি যে ইন্ট্রোমিশন কিভাবে কাজ করে, আমি এতক্ষণ পর্যন্ত বলে আসছি যে আমাদের ইন্ট্রোমিশন প্রপার্টি আছে। সো ইন্ট্রোমিশন প্রপার্টিটা কি হিটে এক্সপান্ড করে। সো আমাদের এখানে যেমন একটা পাইপের মধ্যে র্যাপ স্ট্রিপ লাগানো আছে। সো এখানে ফার্স্ট এটা ফায়ারে এক্সপোজ করা হচ্ছে। তো যেহেতু পাইপটা কম্বাস্টেবল, পাইপটা কিন্তু গলে যাবে। এবং পাইপটার চারপাশে আমরা যে কলারটা দেখছি, রিটেনিং কলার দেখছি, এটার ভিতরে কিন্তু র্যাপ স্ট্রিপ আছে, যেটা হচ্ছে ইন্ট্রোমিশন প্রপার্টি আছে। সো পাইপটা গলে গেছে এবং আমরা এরপরে একটা কার্বন ম্যাটেরিয়াল দেখতে পারবো। সেই কার্বন ম্যাটেরিয়ালটা হচ্ছে আসলে যে র্যাপ স্ট্রিপটা ছিল, সেই র্যাপ স্ট্রিপটা এটা এক্সপান্ড হয়ে এই যে ভয়েডটা হচ্ছিল পাইপের, ভয়েডটাকে ফিল আপ করে দিয়েছে। সো ভয়েডটা ফিল আপ করার কারণে কিন্তু ধোঁয়া বা স্মোক আমার এক পাশ থেকে আরেক পাশে যাচ্ছে না। সো সেম কিন্তু একইভাবে ইন্ট্রোমিশন সিলেন্ট যেগুলো একইভাবে কাজ করে। তো আমি যদি এখন ইলেকট্রিক্যাল ট্রেডে আসি, মেকানিক্যাল ট্রেডের থেকে ইলেকট্রিক্যাল ট্রেডের মধ্যে আমাদের কেবল আছে, কেবল পেনিট্রেশন আছে, বিবিটি আছে, আমাদের হচ্ছে কেবল ট্রে থাকে, কেবল বান্ডেল থাকে। এগুলোর ক্ষেত্রে বিভিন্ন ধরনের সলিউশন দেওয়া পসিবল। তো এছাড়াও হচ্ছে কি আমাদের একটা পেইন্ট টাইপের আমরা দেখতে পাচ্ছি একদম নিচে হোয়াইট কালারের যে পেইন্টটা দেখানো আছে। সো পেইন্ট টাইপ সলিউশনটা হচ্ছে অনেক সময় দেখা যায় যে আমাদের এক্সিট রুটের মধ্যে কোনো একটা কেবল ট্রে পড়ে গেছে, তো দেখা যায় এটাকে রিরুট করতে বলা হয়। কারণ হচ্ছে গিয়ে যদি কোনো কারণে কেবলের থ্রুতে ফায়ারটার প্রোপাগ্রেশন হয়, তো সেই ক্ষেত্রে যদি পেইন্টটা ইউজ করা হয় কেবল কোটিং, এটা কিন্তু আগুনটাকে সাথে সাথে নিভিয়ে দিবে যখনই হচ্ছে গিয়ে এই কেবল কোটিং এর সংস্পর্শে আসবে। এছাড়া যদি মনে করি যে ফ্লেক্সিবল সলিউশন দরকার নেই, অনেক বড় একটা ওপেনিং, সেক্ষেত্রে আমরা মর্টার দিয়েও সলিউশন সিস্টেম সার্টিফিকেট আছে। এবং এখানে যে সলিউশনগুলো দেখানো আছে প্রত্যেকটাই কিন্তু সিস্টেম সার্টিফিকেট অনুসারে ইনস্টলেশন গুলো করা হয়েছে। এবং জাংশন বক্সের ক্ষেত্রেও যদি আমাদের দরকার হয়, আমাদের পুটি প্যাড আছে, কম্পোজিট শিট আছে। এবং আরেকটা ফ্লেক্সিবল সলিউশন আছে যেটা হচ্ছে স্পিড স্লিভ। স্পিড স্লিভটা হচ্ছে যেসব জায়গাতে আমাদেরকে
কন্টিনিউয়াসলি কেবলটা চেঞ্জ করতে হয়, বা কন্টিনিউয়াসলি আমরা কেবল ড্র করছি যেমন ডেটা সেন্টারে। তো সেখানে আমাদের একটা ফ্লেক্সিবল সলিউশন দরকার হয়, কারণ প্রতিদিন আমি ড্রিল দিয়ে ফুটা করব, আবার নতুন করে কেবল টানবো। এখানে জাস্ট সিলেন্টটা ইউজ করা হচ্ছে, সিলেন্টটা দিয়ে এটাকে যে অ্যানুলার গ্যাপটা আছে সেটাকে ফিল করা হচ্ছে। সো অ্যানুলার গ্যাপটা ফিল আপ করার পরে কিন্তু স্পিড স্টেপটাকে লাগাই দেওয়া হচ্ছে। লাগানোর পরে আমরা হচ্ছে কি এটাকে হাত দিয়ে ওপেন ক্লোজ করা যাবে, এবং এখান দিয়ে আমরা কেবলগুলো ড্র করতে পারি, বন্ধ করে দিতে পারি। সো এটা আমাদের খুবই একটা ইফেক্টিভ ফ্লেক্সিবল সলিউশন ফর ডেটা সেন্টার, বা যেখানে আমাদেরকে ফ্রিকোয়েন্টলি কেবল চেঞ্জ করতে হয়। সো আরেকটা অ্যাপ্লিকেশনের ভিডিও দেখায়, যেটা হচ্ছে কি আমাদের যে ফায়ারস্টপ কলারটা আমরা ইউজ করছি, সো কলারটা কিভাবে ইনস্টল করা হয়। এবং এই সবগুলো ভিডিও কিন্তু আপনারা ইউটিউবে বা আমাদের হচ্ছে গিয়ে ওয়েবসাইটেও পেয়ে যাবেন, প্রত্যেকটা প্রোডাক্টের ইনস্টলেশনের ডিটেলস। সো এটা হচ্ছে র্যাপ স্ট্রিপ, যেটার মধ্যে ইন্ট্রোমিশন প্রপার্টি আছে। ফার্স্ট অফ অল পাইপের ডায়া অনুসারে এখানে চার্ট দেওয়া আছে যে কয়টা লেয়ার দিতে হবে, কতটুকু কেটে নিতে হবে র্যাপ স্ট্রিপটা। সো যদি কোনো অ্যানুলার গ্যাপ থাকে সেই ক্ষেত্রে হচ্ছে গিয়ে সিলেন্টটা ইউজ করতে হয়, যেহেতু এটা প্লাস্টিক পাইপ। এখানে হচ্ছে গিয়ে ইন্ট্রোমিশন সিলেন্ট, যেটা FS1 ম্যাক্স, এটা হচ্ছে গিয়ে অ্যানুলার গ্যাপটা ফিল আপ করার জন্য সিলেন্টটা ইউজ করা হচ্ছে। দেন হচ্ছে র্যাপ স্ট্রিপটা লাগানো হচ্ছে। এরপরে হচ্ছে আমাদের যে রিটেনিং কলারটা আছে, রিটেনিং কলারটা র্যাপ স্ট্রিপের উপরে ইনস্টল করা হচ্ছে। এখানে অ্যাঙ্কর দিয়ে এটাকে ভালোভাবে এটাকে ফিক্স করে দেওয়া হচ্ছে। সো এটা হচ্ছে ইনস্টলেশনটা। পাইপের ক্ষেত্রে আমরা যে র্যাপ স্ট্রিপের কথা বলি, সো এই সব ইনস্টলেশনের ভিডিও কিন্তু প্রত্যেকটাই হচ্ছে গিয়ে আমরা আমাদের ওয়েবসাইটে পেয়ে যাচ্ছি, প্লাস আমাদের সিস্টেম সার্টিফিকেটেও কিন্তু ডিটেলসে বলা আছে। এখন যদি আমি আমাদের মানে ক্রিটিক্যাল এরিয়াগুলোতে আসি, যে আমাদের কোন কোন এরিয়াগুলো ক্রিটিক্যাল এবং কোথায় আমার ফায়ারস্টপ সবচেয়ে বেশি দরকার। তো প্রথমত সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ক্রিটিক্যাল এরিয়া যেটা আমার জন্য, সেটা হচ্ছে আমার এক্সিট পাথ, এক্সিট ডিসচার্জ, অথবা আমার যদি বলি আমার ফায়ার স্টেয়ার। তো ফায়ার স্টেয়ার কেসে আমি ফায়ার ডোর ইউজ করছি। সো আমার ওপেনিং গুলোকে যদি আমি ফায়ারস্টপ সিলেন দিয়ে প্রপারলি ক্লোজ করি, যদি কোনো কেবল বান্ডেল, কেবল ট্রে বা অন্য কোনো ওপেনিং থাকে, তাহলে আমি সেখানে একটা ফুললি ফায়ার রেটেড স্টেয়ার কেস পাচ্ছি, যেখানে কোনো স্মোক বা ফায়ার আসতে পারছে না, এবং অকুপেন্টরা খুব সহজেই বের হয়ে যেতে পারছে। এবং দেখা যায় যে যেহেতু কমার্শিয়াল বিল্ডিং বা গুলো আগে করা হয়েছে, সো এই বিল্ডিং গুলোতে দেখা যায় অনেক সময় ইউটিলিটি শ্যাফট, ইলেকট্রিক্যাল শ্যাফট গুলো কিন্তু এই ফায়ার স্টেয়ারের পাশ দিয়ে উঠছে। সো সেই ক্ষেত্রে আমরা যদি শ্যাফট গুলোর এক ফ্লোর থেকে আরেক ফ্লোরে ফায়ারস্টপ সিলেন দিয়েও বন্ধ করে দিই, তাহলেও কিন্তু আমরা এই যে ধোঁয়া বা আগুন আমাদের হচ্ছে গিয়ে সিঁড়ি ঘরে আসছে না। সেকেন্ড, আমাদের জন্য যে ইম্পর্টেন্ট কনসিডারেশন এরিয়া, আমাদের হাই রাইজ বিল্ডিং গুলোতে আমাদের যে বেসমেন্ট থাকে বা কার পার্কিং থাকে, বেসমেন্টেই কিন্তু আমাদের হাই হ্যাজার্ড রুম গুলো, আমাদের সাবস্টেশন, জেনারেটর রুম এবং হাই হ্যাজার্ড প্লাস এগুলো আমাদের জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এই রুমগুলো থাকছে। এবং যত ইউটিলিটি লাইন আছে, বিবিটি বলি, কেবল ট্রে বলি, এসির লাইনগুলো বলি, সবই কিন্তু আমাদের বেসমেন্ট থেকে বা কার পার্কিং গ্যারাজ থেকেই কিন্তু উপরের দিকে উঠে যাচ্ছে। সো আমার এখানে ফ্লোর টু ফ্লোর অনেক অসংখ্য ওপেনিং থাকে। সো যদি কোনো একটা ফায়ার ইনসিডেন্ট এইসব রুমগুলোতে ঘটে, খুব সহজেই কিন্তু পুরো বিল্ডিং এ ধোঁয়া, আগুন ছড়িয়ে যাচ্ছে। সো এগুলো ক্লোজ করা খুবই ইম্পর্টেন্ট।
one of the most important critical areas to consider. Then হচ্ছে গিয়ে ইলেকট্রিক্যাল প্লান্ট রুম। কোনো একটা বিল্ডিং এ যদি কোনো একটা ফায়ার ইনসিডেন্ট ঘটে, আমরা কোনোভাবেই চাই না যে আমার ইলেকট্রিক্যাল রুম পর্যন্ত সেটা পৌঁছাক বা আমার সিকিউরিটি রুম, আইটি ইনফ্রাস্ট্রাকচার পর্যন্ত সেই আগুনটা পৌঁছাক। সেম হচ্ছে গিয়ে আমাদের ফায়ার অ্যালার্ম কন্ট্রোল প্যানেল রুম আছে, আমাদের হচ্ছে পাম্প রুম আছে। সো আমরা চাই না এইসব রুমগুলো ইফেক্টেড হোক ফায়ার দ্বারা। সো সেই ক্ষেত্রে আমাদের জন্য এই রুমগুলোতে ফায়ার স্টপ ইউজ করা খুবই ইম্পর্টেন্ট। এছাড়াও হচ্ছে কি আমাদের সিকিউরিটি সিস্টেম, সিকিউরিটি রুম যেগুলো থাকে অথবা আমাদের সার্ভার রুম যেগুলো থাকে, বিশেষ করে ব্যাংকে বা আমাদের আর্কাইভ রুম যেগুলো থাকে, সেখানে আমাদের অনেক ইম্পর্টেন্ট ডেটা থাকে। সো সেখানে ফায়ার স্টপটা ইউজ করা খুবই জরুরি। সো এগুলো ছিল আমাদের ক্রিটিক্যাল এরিয়া। ক্রিটিক্যাল এরিয়ার কথা যদি বলতে যাই, সো এখন যদি আমি এতক্ষণ আমরা কথা বললাম হচ্ছে থ্রো পেনিট্রেশন নিয়ে, যে আমাদের ইউটিলিটি লাইনস গুলো যেগুলো আছে। এখন আমি যদি জয়েন্ট নিয়ে কথা বলি, যে বিল্ডিং এর যে জয়েন্ট থাকে দুটা বিল্ডিং এর মাঝখানে, সো জয়েন্ট গুলো বিভিন্ন টাইপের জয়েন্ট হতে পারে, ফ্লোর টু ফ্লোর, ফ্লোর টু ওয়াল, অথবা টপ অফ দ্য ওয়াল। সো এই জয়েন্ট গুলোর জন্য আমাদের যে জিনিসটা কনসিডারেশনে নিতে হয় সেটা হচ্ছে জয়েন্টের গ্যাপটা কতটুকু আছে এবং মুভমেন্ট ক্যাপাসিটি কতটুকু দরকার। মুভমেন্ট ক্যাপাসিটির উপর বেস করে আমাদের হচ্ছে 3 ধরনের প্রোডাক্ট আছে। মুভমেন্ট ক্যাপাসিটি যেখানে ভ্যারি করে 25 থেকে 50% পর্যন্ত। মুভমেন্ট ক্যাপাসিটিটা এই জন্য দরকার হয় কারণ একটা পুরনো বিল্ডিং আছে আর একটা নতুন বিল্ডিং হচ্ছে। সো এই বিল্ডিং দুটার মধ্যে কিন্তু মুভমেন্টটা সেম হবে না। প্লাস দেখা যেতে পারে যে বিল্ডিং এর মধ্যে বিভিন্ন ধরনের মেশিনারিজ ইউজ করা হয় হেভি। সো এই জন্য সাইট কন্ডিশন বিবেচনা করেই হচ্ছে গিয়ে প্রোডাক্টটা চুজ করা হয় যে কোন মুভমেন্ট, কতটুকু মুভমেন্ট ক্যাপাসিটি প্রয়োজন। সো এখন যদি জয়েন্ট অ্যাপ্লিকেশনের কথা বলি বা যে কোনো অ্যাপ্লিকেশনের কথা বলি, ফায়ার স্টপের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট প্রথম থেকে যেটা বলে আসছি সেটা হচ্ছে কারেক্ট ইনস্টলেশন করাটা, ইনস্টলেশন প্র্যাকটিস করাটা, যে আমি একটা কারেক্ট ইনস্টলেশন করছি। কারণ প্রোডাক্ট যে কেউ কিনে যে কেউ লাগাতে পারে, বাট ইনস্টলেশন প্রপার না হলে এটা ইফেক্টিভ হবে না। সো এখানে কিছু ছবি দেওয়া আছে যেটা আমরা হিলটিতে যেটা আমরা করি, আমরা হচ্ছে সুপারভাইজও করি যে একজন যে প্রোডাক্টটা নিচ্ছে সে ঠিকভাবে ইনস্টলেশনটা করতে পারছে কিনা। যেমন এখানে একটা প্রজেক্টে জয়েন্ট অ্যাপ্লিকেশন দেখানো হচ্ছে। তো ফার্স্টে হচ্ছে যে রকুলটা দেওয়া হয়, রকুলটা কতটুকু ডেপথ থাকবে, 4 ইঞ্চি 4.5 ইঞ্চি, এটা কিন্তু সিস্টেম সার্টিফিকেটে বলা আছে, ওই অনুসারে রকুলটা কাটা হয়েছে। দেন রকুলটাকে কম্প্রেস করতে হয় 40 থেকে 50%, এটাও সিস্টেম সার্টিফিকেটে বলা। কম্প্রেস করে দেওয়ার পরে এখানে আমার সিলেন্টের থিকনেস থাকে 13 mm, 6 mm বেসড অন রিকোয়ারমেন্ট অফ দ্য ফায়ার রেটিং। সো যতটুকু থিকনেস লাগবে ততটুকু রকুলটাকে নিচের দিকে ডাউন করা হয় এবং দেন হচ্ছে গিয়ে সিলেন্ট অ্যাপ্লাই করা হয়। আমরা নিচের দিকে যদি ছবি দেখি বাম সাইডে, আমরা দেখবো যে সিলেন্ট অ্যাপ্লাই করা হচ্ছে এবং সিলেন্ট অ্যাপ্লাই করার পরে অবশ্যই সিলেন্টের থিকনেসটা মেজার করতে হবে যে আমি থিকনেসটা প্রপার দিয়েছি কিনা, মিনিমাম যে থিকনেস রিকোয়ারমেন্ট সেটা দিয়েছি কিনা। আমরা যদি প্রপারলি প্রত্যেকটা স্টেপ ফলো করে ইনস্টলেশনটা করি সেই ক্ষেত্রে আমাদের ইনস্টলেশনটা অবশ্যই কারেক্ট হবে। সো এভাবে হচ্ছে কি আমাদের এটা যেমন একটা এক্সাম্পল দেখানো জয়েন্ট অ্যাপ্লিকেশনের জন্য, সেম ওয়েতে কিন্তু আমাদের ট্রু পেনিট্রেশনের জন্য অ্যাপ্লিকেশনটা করতে হবে। সো এছাড়া আরেকটা অ্যাপ্লিকেশন যেটা এজ অফ স্ল্যাব অ্যাপ্লিকেশন, আমাদের অনেক হাই রাইজ বিল্ডিং হচ্ছে এবং সবগুলোতেই গ্লাস বিল্ডিং। তো গ্লাসের ফাসাদ এবং ফ্লোরের মাঝখানে যে গ্যাপটা থাকে সেখানে কিন্তু আমরা কোনো ফায়ার রেটেড সিলেন্ট বা ফায়ার রেটেড পেইন্ট ইউজ করছি না, যার জন্য আমাদের অনেক বেশি হ্যাজার্ড হচ্ছে। সো আজকে এজ অফ স্ল্যাব অ্যাপ্লিকেশন নিয়ে ডিটেলসে যাচ্ছি না, কারণ আমাদের নেক্সট যে ওয়েবিনারটা হবে সেখানে এজ অফ স্ল্যাব অ্যাপ্লিকেশন নিয়ে আমরা হচ্ছে গিয়ে ডিটেলসে একটা ওয়েবিনারই করব। সো এখন হচ্ছে অ্যাডিশনাল অ্যাট্রিবিউটস। আমরা এতক্ষণ পর্যন্ত দেখলাম আমাদের ফায়ার রেটিং, টি রেটিং, ইন্টিগ্রিটি, এগুলো ছাড়াও কোনো প্রজেক্টে স্পেশাল কিছু কনসিডারেশন প্রয়োজন হয়। কোনো জায়গায় সাইজমিক বা মুভমেন্ট ক্যাপাসিটিটা আমাকে কনসিডারেশন নিতে হয়। যেমন আমি যদি মেট্রোর কথা চিন্তা করি, যে মেট্রো স্টেশন, সেখানে আমাকে মুভমেন্টের কথা চিন্তা করে প্রোডাক্ট বিবেচনা করতে হবে। যদি আমি ফার্মাসিউটিক্যালস অথবা ডেটা সেন্টারের কথা চিন্তা করি, সেখানে আমার এয়ার টাইটনেসের বিষয়টা মাথায় রাখতে হবে। সো আমরা যখন একটা প্রজেক্টে যাই বা একটা প্রজেক্ট থেকে আমরা ইনফরমেশন পাই, আমরা অ্যাডিশনাল অ্যাট্রিবিউটস গুলোও জানি এবং অ্যাডিশনাল অ্যাট্রিবিউটস গুলোর উপর বেস করেই হচ্ছে কি আমরা সিস্টেম সলিউশনটা দিয়ে থাকি। সো এই অ্যাডিশনাল অ্যাট্রিবিউটস গুলো আমরা মাথায় নিচ্ছি এবং দ্যাটস ইট। এছাড়া হচ্ছে গিয়ে যেটা আমাদের ইঞ্জিনিয়ারিং জাজমেন্ট আমরা যেখান থেকে পাচ্ছি, আমাদের ইঞ্জিনিয়ারিং কম্পিটেন্সি সেন্টার আছে যেখানে ফুললি কোয়ালিফাইড ইঞ্জিনিয়াররা রয়েছেন, আমাদেরকে ইঞ্জিনিয়ারিং জাজমেন্ট দিয়ে সাপোর্ট করছে এবং এটা গ্লোবালি একটা জায়গা থেকেই সবগুলো দেশের জন্য আসে, বাংলাদেশের জন্য আসে। সো থ্যাংক ইউ। নাও এখন আপনাদের যে কোয়েশ্চেনগুলো আছে প্লিজ চ্যাট বক্সে কোয়েশ্চেনগুলো দিবেন, আমরা সবগুলো অ্যান্সার করার চেষ্টা করব। প্লাস আপনাদেরকে একটা ফিডব্যাক ফর্ম দেওয়া হবে, কাইন্ডলি সবাই ফিডব্যাক ফর্মটা ফিল আপ করবেন। ফিডব্যাক ফর্ম ফিল আপ করলে আপনাদের ইনফরমেশনগুলো আমাদের কাছে আসবে এবং আমরা আপনাদেরকে সার্টিফিকেটগুলো দিতে পারবো। সো ফিডব্যাক ফর্মটা ইম্পর্টেন্ট টু গেট দ্য সার্টিফিকেট। অ্যান্ড
থ্যাংক ইউ ভেরি মাচ সাথে থাকার জন্য। আর হচ্ছে গিয়ে আমাদের ফেসবুক পেজ আছে হিলটি বাংলাদেশের, আমাদের লিঙ্কডইন পেজ আছে, আমাদের ইউটিউব একটা চ্যানেল আছে। সো আপনারা যদি হিলটির নেক্সট ওয়েবিনার সম্বন্ধে জানার জন্য অথবা আমাদের যে নিউ ইনোভেশন আসছে, টেকনোলজিক্যাল চেঞ্জেস আসছে, সেগুলোর সাথে সবসময় আপ টু ডেট থাকার জন্য আমি রিকোয়েস্ট করব সেই পেজগুলো ফলো করার জন্য। সো ওভার টু ইউ সঞ্চিত। Yeah, thank you. Sanchit, just give me 1 minute. Before you conclude, we have few questions which Okay. we can Please. answer. Most of them I have answered, but still we have few. So Okay. we have one question asking for they need real examples which are being used in Bangladesh and Okay. approved by RSC. So I Okay. believe we can talk on these solution in detail. Please fill this in your feedback form, and our team will reach out to you and we will show you where we have done these fire stopping in the RSC cases. Then we have one question: easy solution. I mean, do we have solution for steel protection? So the answer to this question is we do have solution in our global portfolio, but it is not available as of now in Bangladesh. We don't have the setup right now to basically provide the solution. That is the reason we have not launched it. Then we have a question: what will be the next webinar topic and when it will be happening? So as mentioned by Samira, please do follow us on LinkedIn. Whenever there is a next webinar, we will post it on the LinkedIn page and you will be automatically updated about that. Then we have one more question: how we could get the headed shear stud from Hilti? So for this, I'll again request you to please put it in the feedback form and our team will reach out to you locally. Then we have one more question: have there any real picture of solution provided in Bangladesh? So the pictures which Kamira has shared are actually from the job sites in Bangladesh. So they are real pictures which she has already shared. Then we have one question: we want flexibility of your account manager for sales, marketing, and technical support. How can be possible from your end? I'm not sure what is the question exactly, but please fill it in the feedback form and we will definitely reach out to you. I mean, either our sales team or our technical team will reach out to you. I believe, yeah, this is it, Samira. Now we can conclude the webinar. Thank you so much, everyone, for joining the webinar and taking out time from your busy schedule. I just have one closing comment. Fire stop compartmentation is a critical topic, and not everyone is expert in that. So my humble request: please reach out to Samira. We have full expertise locally available in Bangladesh, and we can provide you the right tested solution for all your need. Thank you. Over to you, Sanchit. So thank you everyone for joining in today. In case if you still haven't filled the feedback form, we would request you to fill the feedback form. This will help us to understand that what exactly how we were able to fulfill your expectation, and if there was any gap, we can definitely improve it in our next webinar. And we would also like to thank Parnika for joining in from MO India, Hilti India today for this webinar especially. Thank you everyone for joining in. Please do fill the feedback form. Please follow us on LinkedIn and please subscribe to our YouTube channel. Thank you everyone. Thank you. Bye everyone.